আজকেও বেসিক্যালি আগের দিন যেরকম কিছু ডেফিনেশন বলেছিলাম, তো ফার্স্ট চ্যাপ্টার বুঝতে পারছো গাদা গাদা ডেফিনেশনে ভর্তি। তো আজকেও বেসিক্যালি কিছু ডেফিনেশনই আমি তোমাদের পড়াবো, এবং এই ডেফিনেশনগুলো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। যে সমস্ত ডেফিনেশনগুলো আমি এখন মানে বলবো সেই ডেফিনেশনগুলো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে, দেখো ডিফ্লেক্টিং টর্ক। তিন রকম টর্ক আছে, যে তিন রকম টর্ক তোমাদের জানতে হবে। একটা অ্যানালগ ইনস্ট্রুমেন্টকে পড়তে হলে তোমাকে আগে তিন রকম টর্কের কথা জানতে হবে। আচ্ছা, তার আগে একটু সবাইকে প্রশ্ন করি, টর্ক ব্যাপারটা কি আমাকে কেউ একটু বলবে? টর্ক ব্যাপারটা কি? The torque টর্ক equal মানে to হচ্ছে বলো, একজন বলো। the torque ব্যাপারটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্যালি আর ক্রস এফ, মানে কোনো একটা বিন্দু সাপেক্ষে যদি আমরা কোনো বস্তুকে একটা ফোর্স লাগাই, এটা ঘোরানোর চেষ্টা করে, তাহলে এটা বেসিক্যালি এটা টেন্ডেন্সি, এটা রোটেশনাল টেন্ডেন্সি প্রডিউস। তার উদাহরণ হচ্ছে ওই দরজা খোলার সময় যে টার্নিং আর টুইস্টিং মোমেন্ট। হ্যাঁ ঠিকই, তোমরা সবাই একদম একদম এক্স্যাক্টলি ঠিকই বলছো। আমি একদম সিম্পল ওইটা জিজ্ঞেস করছি, টর্ক জিনিসটা কি, একবারে সিম্পল। স্যার দরজা খোলার টর্ক সময় মানে যে দ্বন্দ্ব ইয়েটা বল। হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে কি এটা বলে টর্ক মানে দ্বন্দ্ব বল। দ্বন্দ্ব বল। দ্বন্দ্ব বল অর্থাৎ টর্ক মানে হচ্ছে সেটাই, ধরো তোমার সামনে কিছু একটা জিনিস আছে, তা তুমি যদি ওটাকে ঠেলে দাও, ওটা কিভাবে সরবে? লিনিয়ারলি সরবে নাকি কার্ভে সরবে? লিনিয়ারলি সরবে। একটা জিনিসকে তুমি ফোর্স হ্যাঁ স্যার। দিচ্ছ, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে, ধরো আমি স্ক্রিনটা কালো করি। আমার বক্তব্যটা হলো যে, আমার কাছে মনে করো এরকম একটা জিনিস ছিল। এই যে জিনিসটা ছিল, সেই জিনিসটাকে আমি যদি এই দিক দিয়ে একটা ফোর্স দিই, ঠেলি, এফ মানে ফোর্স প্রয়োগ করেই, তাহলে বস্তুটা এদিকে সরবে, তার ডিসপ্লেসমেন্টটা এদিকে হবে। যখন যে জিনিসটাকে আমি এখানে প্রোভাইড করছি, যেটাকে ফোর্স, এই যে ফোর্সটা প্রোভাইড করছি লিনিয়ারলি সরছে। যদি ফোর্সটা এমন ভাবে প্রোভাইড করি যে কোনো একটা জিনিস কার্ভেচারে ঘোরে, অর্থাৎ ডান দিক দিয়ে এরকম করে ঘুরতে শুরু করে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোশন পায়, তখন যে ফোর্সটা আমরা এখানে দিই, সেই ফোর্সটাকে আমরা বলি টর্ক। টর্কটা বেসিক্যালি ফোর্সই, যেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্টের জন্য যেটাকে আমরা ফোর্স বলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য সেটাই হচ্ছে টর্ক। বুঝতে পারছি? আমি এইটা অ্যান্সার দিচ্ছি যে টর্ক বেসিক্যালি একটা ফোর্স। ওই লাস্টে কি একটা বলে বল, ওইটা দ্বন্দ্ব বল, ওই যে বল, ওইটা হচ্ছে বলতে চাইলাম, আমি শুনতে চেয়েছিলাম যে টর্ক মানে যেটা লিনিয়ারতে যেটা আমরা হাতে করে ঠেলছি ফোর্স, যখনই কার্ভেচার মানে অর্থাৎ তোমার অ্যাঙ্গুলার মোমেন্ট আসছে, মানে এটাকে বলি রৈখিক সরণ, আর এটাকে বাংলা কি বলে, বৃত্তীয় বৃত্তীয় মোশন না কি বলে, বৃত্তীয় গতি। তো যদি তোমার অ্যাঙ্গুলার কৌণিক গতি। কৌণিক গতি বা বৃত্তীয় গতি। হ্যাঁ। তো যখন আমার এখানে একটা ফোর্স প্রয়োগ করব, এখানে একটা গতিবেগ পাবে ভি, আর এখানে একটা ডিসপ্লেসমেন্ট পাবে এস। সেরকম আমি যেমন কোনো একটা জিনিস ধরো এরকম রয়েছে, তাকে আমি এই দিক দিয়ে একটা টর্ক প্রোভাইড করছি, তখন সে ঘুরে এরকম পজিশনে আসবে। তাহলে এই যে জায়গাটা ঘুরলো, এটাকে বলছি থিটা। যেরকম লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমি বলি সরণ এস, ডিসপ্লেসমেন্ট এস, তেমনি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে বলি থিটা। যেরকম ভি ইকুয়াল টু আমরা করি এস বাই টি, অর্থাৎ ওই সময় যেতে কতটা সময় লেগেছে সময় দিয়ে ভাগ করে দিই, সেরকম এই থিটাকে টি দিয়ে ভাগ করলে আমরা পাই ওমেগা, যেটা কৌণিক গতিবেগ টার্মটা। তাহলে বেসিক্যালি যেরকম আমি লিনিয়ার ডিসপ্লেসমেন্টে যাহাই ফোর্স, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে তাহাই হচ্ছে টর্ক। তার মানে আমি যদি দেখো এই যে কাঁটাটা এই পজিশনে ছিল, এইখান থেকে আমি এই পজিশনে কাঁটাটাকে নিয়ে যাব, তার মানে আমাকে কি হবে, একটা টর্ক প্রোভাইড করতে হবে। তাহলে এই টর্ক আবার বিভিন্ন রকম হয়। বিভিন্ন মানে কি, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট, যখন কোনো একটা ইনস্ট্রুমেন্টের কথা আমি ভাববো, তখন তিন রকম টর্ক হয়। ডিফ্লেক্টিং টর্ক হয়, কন্ট্রোল টর্ক হয়, ঠিক আছে, তারপরে তোমার ড্যাম্পিং টর্ক হয়, এরকম বিভিন্ন রকম হয়। তো প্রথম আজকে আমি শুধুমাত্র বলবো ডিফ্লেক্টিং টর্ক সম্পর্কে, এবং এই ডিফ্লেক্টিং টর্ক কি কি ভাবে প্রডিউস করা সম্ভব হয়। তো কি বলছি দেখো, যে কজেস দ্য মুভিং সিস্টেম অ্যান্ড পয়েন্টার টু দ্য ইনস্ট্রুমেন্ট টু মুভ ফ্রম ইটস জিরো পজিশন। নর্মালি আমরা কি করি, যে কোনো একটা কাঁটা যদি আমার জিরো পজিশনে থাকে, আমরা একটা মিটার বলতেই আগে আমরা বুঝি যে মিটারটা এরকম জাতের একটা মিটার, তার এইখানে ধরো জিরো দাগ আছে, এখানটা গোল একটা ডায়াল স্কেল আছে, এইখানটা 100 দাগ আছে। তো মিটারে যদি কিছু না দিয়ে ওটা কি থাকে, জিরোতে পড়ে থাকে। যখনই ডিফ্লেক্টিং টর্ক কাকে বলবো, যাকে হচ্ছে বলছে পয়েন্টার টু দ্য ইনস্ট্রুমেন্ট টু মুভ ফ্রম জিরো পজিশন, অর্থাৎ যে টর্ক প্রোভাইড করলে কাঁটাটা জিরো দাগ থেকে নড়ে উঠবে। এই যেরকম কাঁটাটা এখানে নড়ছে, ওই যে জিনিসটা কাঁটাটাকে নড়াচ্ছে, জিরো পজিশনে ব্যাটা ফিক্স হয়ে রয়েছে,
যে টর্ক ওকে জোর করে ঠেলে জিরো পজিশন থেকে মুভ করে অন্য পজিশনে আসতে সাহায্য করছে সেটা বেসিক্যালি ডিফ্লেক্টিং টর্ক অর্থাৎ ডিফ্লেকশন। Initially, the pointer was remain kept at zero position. Now you have to give some kind of deflection torque in order to deflect it. এটাকে ডিফ্লেক্ট করার জন্য যে টর্ক প্রোভাইড করছে সেটাই ডিফ্লেক্টিং টর্ক, আর কিচ্ছু না। খুব সোজা জিনিস। তো এই জিনিসটা কি করে তৈরি করা যায়, সেই তৈরি করার টেকনিক গুলো আজকে আমরা জানবো। তো সেই বটেই বলছি যে প্রোডাকশন অফ দ্য ডিফ্লেক্টিং টর্ক ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। আমি কি ধরনের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করবে যে আমি অ্যাকচুয়ালি ওই টর্কটা কিভাবে তৈরি করব। এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে তোমরা যখন প্রিন্সিপাল অফ অপারেশন পড়বে অর্থাৎ কি করে কাজ করে সেটা যখন পড়বে ওখানে তোমরা দেখতেই পাবে যে একবার ডিফ্লেকশন টর্ক প্রডিউস হচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি সেটা কি, যদি এটাকে আরেকটা নাম হচ্ছে অপারেটিং ফোর্স। অপারেটিং ফোর্স মানে সেটাই যদি যেটা রিকোয়ার্ড হয় ফর মুভিং দ্য পয়েন্টার ফ্রম জিরো পজিশন। পয়েন্টার জিরোতে রয়েছে, ওকে এখান থেকে নড়ানোর জন্য যে টর্ক লাগে সেটা ডিফ্লেক্টিং টর্ক। ইজি জিনিস, কিচ্ছু না। এবার এটা কি কি মেথডে তৈরি করা যায়? বিভিন্ন মেথডে, বিভিন্ন এফেক্টিভ মেথডে কিন্তু এটাকে তৈরি করা যায়। দেখো এখানে 5টা মেথড দেখানো হয়েছে। একটা হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক এফেক্ট, একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক এফেক্ট, থার্মাল এফেক্ট, দেন তোমার ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, আর আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। ঠিক আছে? প্রথম হচ্ছে দেখো ম্যাগনেটিক এফেক্ট। এই ম্যাগনেটিক এফেক্ট ব্যাপারটা কি বলছে না, ম্যাগনেটিক এফেক্ট হচ্ছে, ধরো ম্যাগনেট বলতে তোমরা কি বোঝো? সিম্পলি ম্যাগনেট বলতে না, ম্যাগনেট বলতে তোমরা এটাই বোঝো যে প্রথম একটা ম্যাগনেট বললেই তোমাদের মাথায় আসে এই জিনিসটা এন এবং এস। ধরো না একটা জাস্ট পার্মানেন্ট ম্যাগনেট একটা, ঠিক আছে? আর পার্মানেন্ট ম্যাগনেট ছাড়াও আরেকটা ম্যাগনেট হয় ইলেকট্রোম্যাগনেট। সিম্পলি আমি প্রথমে একটা পার্মানেন্ট ম্যাগনেটের কথাই ধরে নাও এদিকে এনএস বলে একটা ম্যাগনেটকে তুমি নিয়েছো, তুমি আর একটা ম্যাগনেটকে সামনে নিয়ে এলে, এদিকটা এস এদিকটা এন, তাহলে বলো তো কি হবে? সে বিকর্ষণ করবে, দূরে সরে যাবে। রিপালশন করবে, ঠিক এক্স্যাক্টলি রিপালশন করবে। তার মানে এই যখন রিপালস করবে, এবার ধরো তুমি এবার যে কোনো একটাকে তোমাকে ফিক্স রাখতে হবে। ধরো এইটাকে তুমি হাতে করে ধরে আছো, অর্থাৎ এটাকে তুমি ফিক্স করে দিয়েছো, তাহলে এ যদি নড়তে না পারে তাহলে কি হবে? ও নড়ে যাবে, অর্থাৎ এই চুম্বকটা কেউ ঠেলে দূরে সরিয়ে দেবে। তোমরা ভালো করেই দেখেছো দুটো প্র্যাকটিক্যাল, দুটো চুম্বককে কাছাকাছি আনলে কি হয়? যদি আমি অপোজিট পোলারিটি নিয়ে আসি তাহলে অ্যাট্রাকশন হয়, আর সেম পোলারিটি হয়ে গেলে রিপালশন হয়, হুম। তাই তো? তাহলে এই যখন রিপালশন করছে তার মানে বুঝতে পারছো এই ম্যাগনেটটা এবং এই ম্যাগনেটটা দুটোর মধ্যে একটা রিপালসিটিভ একটা ফোর্স তৈরি হয়েছে যে ওকে জোর করে ঠেলে দিচ্ছে। তাহলে এই টেকনোলজিটা কি, যখন আমরা একটা কাঁটাকে ঠেলতে সাহায্য করব তখন আমি বলবো ওটাকে বেসিক্যালি ম্যাগনেটিক এফেক্ট। তাহলে বলো কিভাবে করতে পারি? সে দেখো এইভাবে করতে পারি। আমি এখানে দুটোই মনে করো আমি দণ্ড চুম্বক নিয়েছি, অর্থাৎ পুরো একদম ইয়ে নিয়েছি, সিম্পলি দুটো পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছি। না নিয়ে আমি যদি এবার এরকম করি যে ধরো একটা চুম্বক নিলাম, আচ্ছা চুম্বক বেশ ঠিক আছে, ধরো না এখানে একটা সলিনয়েড আছে, কাঁচা লোহা। ইলেকট্রোম্যাগনেট তোমরা বোঝো ব্যাপারটা, এটা হচ্ছে একটা কাঁচা লোহা সিম্পলি। তারপর আমি কি করছি, কয়েল জড়াচ্ছি মনে করো, আমি এখানে কয়েল জড়িয়েছি। তাহলে এই কয়েল জড়িয়েছি, যদি এর মধ্যে আমি একটা মানে ভোল্টেজ বা কারেন্ট প্রোভাইড করি, যাই প্রোভাইড করি, তাহলে এটা সিম্পলি একটা ম্যাগনেট তৈরি হবে, এটা তোমরা জানো। নেক্সট আর কি আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মনে করো এখানে এরকম জায়গাটা কাঁটা আছে, এরকম জায়গাটা কাঁটা আছে, সেই কাঁটার গায়ে এইরকম জায়গায় আরেকটা কেন একটা সত্যিকারের পার্মানেন্ট ম্যাগনেট মনে করো লাগানো আছে, এদিকটা এন এদিকটা মনে করো এস। তাহলে এদিকটা যদি আমার এন এদিকটা যদি এস, এটা পুরো পার্মানেন্ট ম্যাগনেট, খুব হালকা একটা পার্মানেন্ট ম্যাগনেট এর গায়ে লাগানো আছে। আবার এই কাঁটাটা মনে করো এখানে ফিক্স করা আছে, ঘুরতে পারে। তার মানে প্রথম হচ্ছে দেখো যে আমি কি করছি, এইটা হচ্ছে একটা কাঁচা লোহা, এ কিন্তু বেসিক্যালি কোনো ম্যাগনেট না, যেটা ইয়েলো কালারে দেখছো ওটা তোমরা কোনো ম্যাগনেট না। ধরো আমি এর মধ্যে একটা সাপ্লাই দিলাম,
তো যে মোমেন্টে সাপ্লাই দেবো তাহলে এটা ম্যাগনেট তৈরি হবে। ধরে নিচ্ছি সে ম্যাগনেট তৈরি হয় এদিকটা এন এদিকটা এস হচ্ছে। কারেন্ট যদি এই ডিরেকশনে দিই তাহলে ধরে নাও এদিকটা এস হচ্ছে আর এদিকটা এন হচ্ছে, ধরে নাও। হুম। তো যদি এদিকটা এন এদিকটা আসে তাহলে কি হবে, এন এনটাকে ঠেলবে, যখনই ঠেলবে কাঁটাটা এইদিকে নড়বে। তার মানে ইউ আর প্রডিউসিং বেসিক্যালি ডিফ্লেকশন টর্ক ভায়া বাই দিস ম্যাগনেটিক এফেক্ট। এই যে একটা ম্যাগনেটকে সমানুপাতিক হয়ে গেলে রিপালস করছে অর্থাৎ দূরে ঠেলে দিচ্ছে, সেই ম্যাগনেটিক এফেক্টের টেকনোলজিকে কাজে লাগিয়ে তুমি যখন ডিফ্লেকশন টর্কটা প্রডিউস করছো তখন তাকে বলা হবে ডিফ্লেকশন টর্কের ম্যাগনেটিক এফেক্টের দ্বারা মানে দ্বারা তৈরি হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন এখন এইটা ভাবার দরকার নেই যে কতটা ঠেলবে না ঠেলবে, কাঁটা কোথায় সরবে, সেটা পরে আমরা জানবো। বাস তুমি এটুকু জেনে রাখো যে একটা কাঁটাকে আমাকে নড়াতে হবে, কাঁটাটা নড়ানোর জন্য আই নিড সাম কাইন্ড অফ ডিফ্লেকশন টর্ক, and to produce that deflection torque what we have done here, now we have simply attached a permanent magnet with this pointer. We have also kept some kind of electromagnetic procedure, electromagnetic arrangement procedure, and by the electromagnet this electromagnet will push this magnet for repulsion এর জন্য এটাকে পুশ করবে, আর সেইটার জন্য আমার এখানে একটা ডিফ্লেকশন টর্ক বেসিক্যালি প্রডিউস হবে। তো সেইটা হচ্ছে আমার ডিফ্লেকশন টর্কের ম্যাগনেটিক এফেক্ট। ঠিক আছে? তো ওটাই লিখেছে যে when a current flows through the conductor a magnetic field is produced in the wire. আমি এখানে কাঁচা লোহা নিয়েছিলাম, কাঁচা লোহা না নিলেও তুমি যদি সিম্পল কয়েলটাও রাখো তাও কিন্তু ম্যাগনেট তৈরি হবে, এটা তোমরা সবাই জানো। ইলেকট্রোম্যাগনেট যে থাকার জন্য তোমাকে ভেতরের ওই কাঁচা লোহাটা নিতেই হবে, নাও করতে পারো, তুমি সিম্পলি একটা কয়েলও নিতে পারো, সেও ম্যাগনেটিক এফেক্ট তৈরি করে। তো সেটাই হচ্ছে কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট, তোমরা সবাই এটা জানো। এবার ওটাই বলছি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটের পোলসের মধ্যে রাখা হয় তাহলে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, আকর্ষণ বা বিকর্ষণ দু রকমই হতে পারে বিটুইন দ্য ওয়্যার অ্যান্ড দ্য ম্যাগনেট, মানে পার্মানেন্ট ম্যাগনেটটার সাথে ওই ওয়্যারটার। আমি যে ছবিটা তোমাদের এঁকে দেখালাম ওখানে ম্যাগনেট ওয়্যারের ভেতরে আরেকটা কাঁচা লোহা দিয়েছিলাম, নাও দিতে পারো তুমি। তো ওটাই বলছি যে ওয়্যারটা যদি কয়েলের আকারে প্লেস করি আর ইয়ের মধ্যে রাখি, তার সাথে পয়েন্টারটা অ্যাটাচ করে রাখি, তাহলে আমরা একটা ডিফ্লেকশন পাবো বেসিক্যালি, সেটা তোমার দেখানো হয়েছে। তো দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে তোমাদের, যেটা আমি যে জিনিসটা আমি সিম্পল আকারে এঁকেছিলাম সেই জিনিসটাই এখানে একটু অন্যভাবে আঁকা আছে। এখানে কি আছে দেখো সিম্পলি, এখানে বেসিক্যালি এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেটের দুটো পোল আছে, অর্থাৎ দেখো এটা এন পোল এটা এস পোল, এটা দুটো হচ্ছে একটাই ম্যাগনেট। দেখো একটা ম্যাগনেটের একটা বিচ্ছিন্ন মেরু তো থাকতে পারে না, তোমরা ছোটবেলায় পড়েছো যে কখনো এন পোল ওয়ালা একটা ম্যাগনেট হতে পারে না। তো একটা ম্যাগনেটের একটা সাইড এন একটা সাইড এস থাকবেই। তো এখানে তোমাকে জাস্ট কেটে পার্টটা শুধু এন আর এস পার্টটা দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি মনে করো এটা একটা লম্বা একটা সেই ইউ শেপের একটা ম্যাগনেট মনে করো, এটা এরকম একটা ইউ শেপের ম্যাগনেট এটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এন পোল, এটা হচ্ছে এস পোল। তার মাঝখানে কি আছে, তার মাঝখানে দেখো একটা কন্ডাক্টর রয়েছে। কন্ডাক্টরটা কিরকম করে রয়েছে, মানে কয়েলের মতো করে আছে। দেখো এই যে কমলা কালারের যেটা দেখছো, এই যে নীল রঙের স্প্রিংটা এলো, নীল রঙের স্প্রিংটা কমলা কালার একটা তার, দেখো অনেকগুলো পেঁচানো ভাঁজ খেয়েছে, গেছে আবার এসছে, গেছে আবার এসে অনেকগুলো ভাঁজ খাওয়ানো হয়েছে, অর্থাৎ এইবারও ভাঁজ খাওয়ানো হয়েছে। এই কমলা কালারের ভেতর দিয়ে এটা দেখছো সেইটা, ঠিক আছে? তো ওই ভাঁজটা খাওয়ানো হয়েছে, ওটা একটা বেসিক্যালি একটা কন্ডাক্টর। আর কি হচ্ছে না, এখানে একটা এন পোল আর এখানে একটা এস পোল তো রয়েছে। এবার তুমি মনে করো কোনো একটা কারেন্ট মানে কোনো একটা ভোল্টেজ এখানে এই টার্মিনালটা আর এই টার্মিনালটার মধ্যে একটা ভোল্টেজ ছিল, দেখো এই যে প্লাস আর মাইনাস দেওয়া হয়েছে। তাহলে এই প্লাস মাইনাস কি হচ্ছে, কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, গিয়ে হচ্ছে দেখো এই কন্ডাক্টরটা পাচ্ছে, কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কন্ডাক্টরের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন ওটা একটা ম্যাগনেট তৈরি হবে, তোমরা জানো সিম্পলি ওখানে একটা ম্যাগনেট তৈরি হবে। অর্থাৎ এই যে কন্ডাক্টরটার তার আপার সারফেসে মনে করো এন তৈরি হলো, নিচের সারফেসে মনে করো এস তৈরি হলো, ঠিক আছে? মানে এই কন্ডাক্টরটার আপার সারফেসটা হচ্ছে এন। কন্ডাক্টর হতে কি হয় তোমরা এটুকু জানো যে আমি যদি কন্ডাক্টরটাকে ধরো এরম এরম করে পাক খাওয়াই, যদি এটা আমার ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ মানে দিকটা আমার ক্লকওয়াইজ হচ্ছে আর কি তোমার, ঠিক আছে? তো ক্লকওয়াইজের দিকটা আমার একটা পোল তৈরি হয়, দিকটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজের দিকটা আরেকটা পোল তৈরি হয়, ঠিক আছে? তোমরা এটা জানো। ক্লকওয়াইজ হলে এন হবে আর অ্যান্টি ক্লক হলে এস হবে না? ক্লকওয়াইজ হলে কি হয়, এস হয়, দেখো
এন, তাই কি? এই দেখো স্যার এন হচ্ছে, এস কে হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ দেখতে, হ্যাঁ হ্যাঁ আর এন কে এরকম দেখতে। এই ছবিটা হ্যাঁ, সবসময় মনে রাখবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে ধরো এন। গন্ডগোল হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে এন, আর ক্লকওয়াইজ হলে হচ্ছে এস। তা মনে করো এই কন্ডাক্টরটা ওপর দিয়ে এরকম করে ভাঁজ খেতে 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 এই ডান দিক দিয়ে গেছে, দিয়ে বাঁ দিক দিয়ে এসছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এর ওপর সাইডটা মনে করো এন হলো, নিচের সাইডটা মনে করো এস হলো। ঠিক আছে? তাহলে এই চুম্বকের এন এই এস পোলটা চাইবে ওকে এই দিকে টানতে, আর তলার যে এস আছে এই এনটা চাইবে ওকে এই দিকে টানতে, তাই না? যখনই দেখো এনটাকে এইদিকে টানতে চাইবে, এসটাকে এইদিকে টানতে চাইবে, এই কাঁটাটা ঘুরে গিয়ে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, মানে কাঁটাটা ঘুরবে বেসিক্যালি। তার মানে একটা পার্মানেন্ট ম্যাগনেটের ভেতরে যদি একটা তোমার কন্ডাক্টরকে পেঁচিয়ে আমি রাখি, তাহলে এবং তার ভেতর যদি কারেন্ট যায়, তখন তার একটা সাইড এন একটা সাইড এস তৈরি হবে। এবং জাস্ট অ্যাট্রাকশন এবং রিপালশন বেসিক্যালি দুটোই এখানে কাজ করছে। কারণটা কি দেখো ভালো করে, কারণটা হচ্ছে ভালো করে এটাই যে মনে করো এই ওপর সাইডটা মনে করো এন তৈরি হয়েছে, হ্যাঁ, এই ওপরটা এন তৈরি হয়েছে, নিচের দিকটা এস তৈরি হয়েছে। তাহলে এই যে এন আছে এই এনটাকে সহ্য করতে পারবে না, ওকে দূরে ঠেলে দেবে, আর এস ওকে কাছে টেনে নেবে। সেরকম এই এসটাকে দূরে ঠেলবে, এই এসটাকে এই এনটা কাছে টেনে নেবে। এটা তোমরা বুঝতেই পারছো। তার মানে কি একই সাথে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন দুটোই এখানে অ্যাকচুয়ালি কাজ করছে। সেই কারণের জন্য এই কাঁটাটা একটা জায়গায় গিয়ে নড়ে দাঁড়িয়ে যাবে। আবার তুমি যখন যেই কারেন্ট ফ্লো বন্ধ করে দেবে, মনে করো আর কারেন্ট তুমি দিচ্ছ না, সাপ্লাই কেটে দিয়েছো, তখন এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা টানের জন্য কাঁটাটা আবার এইরকম জায়গায় দাঁড়িয়ে যাবে। কারণ স্প্রিংটা বেশি, ওটা স্প্রিংটা দেওয়া আছে কি জন্য, ওই স্প্রিংটা হচ্ছে বেসিক্যালি তোমার কন্ট্রোল টর্ক, যেটা আমি পরে পড়াবো। কাঁটাটা ওই স্প্রিংটা আছে বলেই কাঁটাটা আবার তার নিজের আগের জায়গায় ফিরে এলো, নাহলে ফিরতে পারতো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমরা বেসিক্যালি করছি কি, ম্যাগনেটিক এফেক্টকে কাজে লাগিয়ে একটা কাঁটাকে আমি নড়াতে বাধ্য করছি। অর্থাৎ একটা ডিফ্লেকশন টর্ক প্রোডাকশনের প্রথম মেথডটা হলো ম্যাগনেটিক এফেক্ট। কারো বুঝতে কোনো সমস্যা নেই আশা করি, এটা একদম ক্লিয়ার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, নেক্সট হচ্ছে দেখো লেখা আছে ইলেকট্রোডাইনামিক এফেক্ট। ঠিক আছে? ইলেকট্রোডাইনামিক এফেক্ট ব্যাপারটা এরকম যে ম্যাগনেটিক এফেক্টটা তোমাকে কি পড়ানো হলো না, এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট নেওয়া হয়েছে, আর একটা তোমার হচ্ছে ম্যাগনেট তৈরি করা হচ্ছে ম্যাগনেটিক এফেক্টটা। মানে একটা তো পার্মানেন্ট ম্যাগনেট ছিলই, আর আরেকটা ম্যাগনেট দেখো তুমি নিজে প্রডিউস করছো। এই এন পোলটা আর এই এস পোলটা অলরেডি ছিলই। তো তুমি যদি যেহেতু কারেন্টটা পাঠাচ্ছ এইভাবে, সেই জন্য তুমি আরেকটা এন পোল একটা এস পোল তৈরি করছো। যদি তুমি এই দিকটা মাইনাস দিতে এই দিকটা প্লাস দিতে, অর্থাৎ উল্টো করে দিতে, তাহলে কাঁটা কিন্তু উল্টো দিকে ঘুরতো। কারণ সেক্ষেত্রে তলাটা এন এন তৈরি হচ্ছে, উপরটা এস তৈরি হয়ে যাবে। কারেন্টের ডিরেকশন উল্টে দিলে তো ম্যাগনেটটা উল্টাবেই। তুমি একটা ম্যাগনেট তোমার হাতে, আর একটা ম্যাগনেট তোমার হাতে নেই, যেটা ম্যাগনেটিক এফেক্ট বললাম। এবং বেসিক্যালি কি হয় এই ধরনের ইনস্ট্রুমেন্টে, তুমি কতটা বেশি কারেন্ট পাঠাচ্ছ, এর ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে যে এই চুম্বকটা কতটা শক্তিশালী হয়েছে, এবং তার উপর ডিপেন্ড করে এই কাঁটাটা কতটা গিয়ে দাঁড়াবে। কারণ উল্টো দিকে স্প্রিং এর টানটাও রয়েছে, ওই দুটো টানকে ব্যালেন্স করবে, স্প্রিং এর টানটা আর এদিকে ওই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা, দুটো ব্যালেন্স হয়ে গিয়ে কাঁটাটা একটা জায়গায় দাঁড়াবে। এবার তুমি যদি আরো বেশি কারেন্ট এখান দিয়ে পাঠাও, তাহলে কাঁটাটা আরো দূরে গিয়ে দাঁড়াবে। এভাবেই একটা মিটার কাজ করে, যেগুলো তোমরা পরে ডিটেল পড়বে। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছো, যে একটা ম্যাগনেট কিন্তু তোমার হাতে রয়েছে, একটা ম্যাগনেট তোমার হাতে নেই, পার্মানেন্ট ম্যাগনেট। কিন্তু ডাইনামিক এফেক্ট যেটা বলছে, সেখানে দুটো ম্যাগনেটই তোমার হাতে। ঠিক আছে? তো সেটা দেখো কি জিনিস, দুটো ম্যাগনেট তোমার হাতে বেসিক্যালি। এখানে বলছে যে ইফ টু কারেন্ট ক্যারিং কয়েল, অর্থাৎ এখানে কোনো ম্যাগনেট দিচ্ছি না, পার্মানেন্ট ম্যাগনেট দিচ্ছি না, এখানে দুটোই কয়েল, দুটো কারেন্ট ক্যারিং কয়েল আছে, দুটো কারেন্ট ক্যারিং কয়েল একসাথে আছে। ঠিক আছে? এবং দুটো কারেন্ট ক্যারিং কয়েল একসাথে তোমার ডিফ্লেকশন টর্কটা তৈরি করছে। তাহলে কিভাবে তৈরি করছে না সেটা একটু দেখি। যেমন ধরো আগের ছবিটা তোমরা দেখেছিলে, যে আমি কি করেছিলাম, কাঁটাটা যেটা ছিল কাঁটার সাথে একটা ধরো পার্মানেন্ট ম্যাগনেট লাগিয়েছিলাম বা উল্টো দিকে লাগিয়েছিলাম। তো তোমাদের এই যে ছবিটা দেখানো হলো, সেখানে উল্টোটা দেখানো হলো, সেখানে পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্স আছে, আর কাঁটাটার সাথে ওই ইলেকট্রোম্যাগনেটটা লাগিয়েছে। যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। আমি এখন যেটা দেখাচ্ছি, এবার দেখো জিনিসটা কি করছি। এবার এই যে কাঁটাটা আছে, কাঁটাটার সাথে আর কোনো আমি কয়েল লাগাচ্ছি না,
মানে কোনো রকম মানে পার্মানেন্ট ম্যাগনেট আমি লাগাচ্ছি না। এর সাথে মনে করো একটা আমি এরকম একটা কয়েল আমি জাস্ট এরকম করে ধরো লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, এই কয়েলটা এরকম করে লাগিয়ে দিয়েছি। আরো একটা কয়েল আছে, সেটা মনে করো এইটা, আরো একটা কয়েল আছে। এবার মনে করো তুমি এই কয়েলেও একটা সাপ্লাই দিচ্ছ, এটাতেও একটা সাপ্লাই দিচ্ছ। তাহলে এবার আগের কেসটা জাস্ট একটু ভাবো, আগের কেসটায় কি হয়েছিল, একটা ম্যাগনেট কিন্তু তোমার সাথে ছিল না, কাজে একটা ম্যাগনেট তুমি কতটা কতটা প্রডিউস করছো, মানে কতটা সাপ্লাই দিচ্ছ, তার উপর ডিপেন্ড করতো সেই পার্মানেন্ট ম্যাগনেটটা কতটা রিপালশন ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্স তৈরি করবে, অ্যাকর্ডিংলি কাঁটাটা কতটা নড়বে, এরকম সেট হয়েছিল আগের ছবিটায়। এইখানের ব্যাপারটা হচ্ছে, দেখো দুটো ম্যাগনেট তোমার হাতে, তুমি ধরো এইখানটাতে একটা ভোল্টেজ দিলে, এখানে একটা ভোল্টেজ দিলে, এবার স্বাভাবিকভাবে মনে করো এদিকটা এন তৈরি হলো, এদিকটাও এন তৈরি হলো, তাহলে ওকে ঠেলবে, কাঁটাটা নড়বে, ঠিক আছে। এরপর কাঁটাটা নড়ে মনে করো এরকম জায়গায় দাঁড়িয়েছে, মনে করো কাঁটাটা এরকম জায়গায় দাঁড়িয়েছে কাঁটাটা। এবার তুমি এইখানকার ভোল্টেজটা আরো বাড়াতে শুরু করলে, তাহলে এই ভোল্টেজটা যদি বাড়িয়ে দাও তাহলে এই রিপালশন ফোর্সটা আরো বাড়বে, কাঁটাটা ধরো এখানে গিয়ে দাঁড়ালো। তুমি এটাতে না বাড়িয়ে তুমি যদি এটাকে ধরো বাড়াতে থাকো এবার, তাহলে এটা বাড়ালেও কি হবে, এটা এই ম্যাগনেটটা ক্ষমতা বাড়ছে, তার মানে এই ম্যাগনেটটা আরো বেশি রিপালশন ফোর্স তৈরি করছে, কাঁটাটা মনে করো আরো গিয়ে দাঁড়ালো। অর্থাৎ কাঁটাটার পজিশন মুভ করার জন্য তুমি এই কয়েলের ভেতর দিয়ে কারেন্টটাও অ্যাডজাস্ট করছো, বা এটাতেও অ্যাডজাস্ট করছো, দুটোকেই অ্যাডজাস্ট করা যেতে পারে। আবার দুটোকে যদি বাড়ানো হয় তাহলে কাঁটা আরো বেশি সরে যাবে, বুঝে গেছে। মানে একটা কাঁটাকে মুভ করার জন্য, একটা পয়েন্টারকে মুভ করার জন্য যে পরিমাণ রিপালসিভ ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্সটা দরকার, সেটা এখন দুটো কয়েলের উপর ডিপেন্ড করছে যে দুটো কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, বুঝা গেছে। তার মানে কি হচ্ছে, ধরো মনে করো তুমি প্রথমে এই কয়েলের কারেন্টটা ফিক্স রাখলে, এই কয়েলের কারেন্টটা বাড়াচ্ছ, এবার এইখানে যেটা দিচ্ছ এখানে একটা বেসিক্যালি ভোল্টেজ সিগন্যাল দিচ্ছ, এখানে একটা কারেন্ট সিগন্যাল দিচ্ছ, কারেন্ট সিগন্যাল দিচ্ছ। তার মানে কারেন্টকে না বাড়িয়ে তুমি ধরো ভোল্টেজ সিগন্যালটা বাড়াতে থাকো, এই ভোল্টেজ সিগন্যালটা মনে করো তুমি বাড়াতে থাকছো, তখনও কাঁটা মুভ করবে। যদি ভোল্টেজকে না বাড়িয়ে কারেন্টকে বাড়াও তাহলেও কাঁটা মুভ করবে, মানে যে পজিশনে দাঁড়িয়েছে তার থেকে আরো বেশি পজিশনে দাঁড়াবে। যদি ভোল্টেজ কারেন্ট দুটোকেই বাড়াতে থাকো তাহলে কাঁটা আরো বেশি দূরে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ কি হচ্ছে, এই যে এইখানে যে ফোর্সটা তোমার প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ এই কয়েলটা যে পরিমাণ ফোর্স তৈরি করছে আর এই কয়েলটা যে পরিমাণ ফোর্স তৈরি করছে, দুটো মাল্টিপ্লাই হচ্ছে। অর্থাৎ একটা ভোল্টেজ সিগন্যাল আর একটা কারেন্ট সিগন্যাল মাল্টিপ্লাই হচ্ছে, ভি ইন্টু আই করলে আমরা কি পাই, পাওয়ার। তার মানে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হচ্ছে ওয়াট মিটার, ঠিক আছে। তো এইটা দেখো একটা ইলেকট্রো ডায়নামোমিটারটাই ওয়াট মিটারের একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে। এখানে কি আছে, এখানে দুটো, এখানে অ্যাকচুয়ালি দুটো কয়েল আছে, ফিক্সড কয়েল একটা আছে, দেখো এটা এই যে লিখেছে ফিক্সড কয়েল, এটা একটা এই টোটালটা একটাই কয়েল, কয়েলের এদিকে একবার দিয়ে গেছে, আবার কন্ডাক্টর এদিক দিয়ে প্যাঁচ খেয়ে একবার এসছে। তার মানে এটা হচ্ছে একটা ফিক্সড কয়েল, আর আরেকটা হচ্ছে মুভিং কয়েল, দেখো নিচে একটা হচ্ছে মুভিং কয়েল। এবার কি হচ্ছে, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোর ক্ষেত্রে কি হয় না, মনে করো আমি এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এখানে মনে করো একটা 200 ভোল্ট দিয়েছি, এই জায়গাটায় 200 ভোল্ট দিয়েছি, আর এখানে যে লোড লাগিয়েছি সেই লোডটা মনে করো, আমি কথার কথা বলছি, মনে করো 100 ওয়াটের একটা লোড লাগিয়েছি। তো এখানে 200 ভোল্ট দিয়েছি, এখানে একটা 100 ওয়াটের লোড লাগিয়েছি। আচ্ছা 100 নয়, আমি একটা ইয়েই করছি, 200 ওয়াটেরই লোড লাগাচ্ছি, 200 ওয়াটের লোড লাগাচ্ছি। তাহলে এখানে যদি 200 ভোল্ট দিয়ে এখানে যদি 200 ওয়াটের লোড লাগাই, তাহলে এইখান দিয়ে কত অ্যাম্পিয়ার যাবে বলো তো, এই কয়েলটা দিয়ে কত অ্যাম্পিয়ার যাবে বলো কেউ, পারবে বলতে বলো। এই তো পি আর এটা ভি, তাহলে পি, হ্যাঁ বলো। স্যার 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার, সোজা ব্যাপার। 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে 200 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার করলে এখানে 200 ওয়াট নিশ্চয়ই কনজিউম হচ্ছে, তাই তো। তার মানে এখান দিয়ে আমার 1 অ্যাম্পিয়ার দৌড়চ্ছে। অর্থাৎ এই যে ফিক্সড কয়েল আছে, এই ফিক্সড কয়েলের ভেতর দিয়ে আমার 1 অ্যাম্পিয়ার দৌড়চ্ছে। তার মানে ফিক্সড কয়েলটাও একটা ম্যাগনেট তৈরি হবে। আবার দেখো মুভিং কয়েল আমি যেটাকে বলছি, সে কত ভোল্টেজ পাচ্ছে, তুমি এইখানে 200 ভোল্টেজ দিচ্ছ, মানে দেখো এটা প্যারালাল কানেকশন, মুভিং কয়েলটা দেখো এটা প্যারালাল কানেকশন।
এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স রয়েছে, তো সে এই রেজিস্ট্যান্সটা খুব বেশি থাকে আর কি মানে এটা একটা ভোল্টেজ কয়েল বেসিক্যালি। তাহলে এ একটা বেসিক্যালি ভোল্টেজ পাচ্ছে, এখানে তুমি 200 ভোল্টেজ দাও, তাহলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ধরো এ হয়তো কথার কথা বলছি, ধরো এ হচ্ছে মনে করো 10 ভোল্ট পাচ্ছে, আর এই রেজিস্ট্যান্সটার একপাশে বাকি 190 ভোল্টেজ জানাচ্ছে। ঠিক আছে, মানে এই যে মুভিং কয়েল যেটাকে বলছি আমি, এটা 200 ভোল্টের একপাশে টোটালটাই রয়েছে দেখো। মানে আমি কি করছে, এই এই সার্কিটটা তুমি দেখো, এই একটা কয়েল আর তারপর একটা সিরিজ রেজিস্ট্যান্স, তো এর কিছু খুব হালকা পরিমাণ কিছু একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো যার জন্য ধরো এখানে আমি প্রায় 10 ভোল্টের কাছাকাছি দাঁড়ালো, আর এখানটা দাঁড়ালো 190 ভোল্ট। এই দুটো মিলিয়ে টোটাল 200 ভোল্ট দেখো এর একটা সাপ্লাই হয়েছে এইখানটাতে আর এইখানটাতে। ঠিক তো? তাহলে মুভিং কয়েলটা একটা ভোল্টেজ পাচ্ছে, অপরদিকে ফিক্সড কয়েলটা একটা ভোল্টেজ পাচ্ছে। তাহলে মুভিং কয়েলটাও একটা ম্যাগনেট তৈরি করছে, ফিক্সড কয়েলটা একটা ম্যাগনেট তৈরি করছে, মানে একটা এই মানে ম্যাগনেট তৈরি হয়েছে। দুটো ম্যাগনেটেরই অ্যাক্রসে কি ভোল্টেজ পড়েছে বা তার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে তোমার দুটো কয়েলে কতটা পরিমাণ রিপালসিং বা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে। অ্যাকর্ডিংলি কাঁটাটা একটা জায়গায় দাঁড়াবে, সিম্পলি কাঁটা একটা জায়গায় দাঁড়াবে। এবার মনে করো যে কেউ 200 ওয়াটেজটা চেঞ্জ করে, এই লোডটা চেঞ্জ করে এটাকে 400 ওয়াট করে দিল। 400 ওয়াট করলে কি হবে, যেটা 1 অ্যাম্পিয়ার যাচ্ছিল সেটা এখন যাবে 2 অ্যাম্পিয়ার, তাই না? 200 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার করলে দেখো 400 ওয়াট হয়। তাহলে যেই লোডটা সে বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করলো 2 অ্যাম্পিয়ার, তখন এই কয়েলটার গেল ক্ষমতা অনেকটাই বেড়ে, কাজে কাঁটাটা এই কয়েলের ক্ষমতা বাড়লেও দেখো কাঁটাটা এদিকে ঠেলবে। কাঁটা ধর মনে করো এখন এই পজিশনে দাঁড়িয়েছে, এই জায়গায় দাঁড়িয়েছে কাঁটাটা। আবার অপর দিকে আমি যদি এক কাজ করি, এইখানে 200 ভোল্ট না দিয়ে এখানে আমি 400 ভোল্ট দিয়ে দিই, তাহলে কি হবে 400 ভোল্ট 400 ওয়াট, মানে এখানে যাবে 1 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে কারেন্ট কয়েলের ভেতর দিয়ে কারেন্টটা কমে গেলেও ভোল্টেজ কয়েলের অ্যাক্রসে বেশি ভোল্টেজ পড়বে, এইটার অ্যাক্রসে। যখন 200 দিয়েছিলাম তখন 10 ভোল্ট পড়েছিল, যখন 400 ভোল্ট দিচ্ছি তাহলে এর অ্যাক্রসে 20 ভোল্ট পড়বে, আর এর অ্যাক্রসে ধরো প্রায় তোমার 380 ভোল্ট পড়বে যখন 400 ভোল্ট দিচ্ছি আমি। তাহলে আগে 10 ভোল্ট ছিল, এখন 20 ভোল্ট দিলাম, তাহলে এও হচ্ছে সমান পরিমাণ দিকে কাঁটাটা এই জায়গাতেই দাঁড়াবে। মানে যে কেউ একটা বাড়লেই ও নড়তে বাধ্য। বলো, কেউ কিছু বলবে, একটু বলবে, বলো। এইটুকু আর একটু বুঝিয়ে দিন আরেকবার। হ্যাঁ বলবো বলবো বলবো, হ্যাঁ স্যার। বলছি। হ্যাঁ স্যার, মুভিং কয়েলটা একটু বুঝিয়ে দেন। ওটাই বলছি আমি, দেখো ভালো করে মুভিং কয়েলটার কাছে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটাই আমি তাও পুরোটাই বলছি আমি। ধরো আমি এখানে একটা 200 ভোল্ট সাপ্লাই দিলাম, 200 ভোল্ট সাপ্লাই দিলাম, এদিকটা মনে করো 200 ওয়াট লোড আমি দিয়েছি। তাহলে 200 ভোল্ট যদি দিয়ে এদিকে যদি 200 ওয়াট দিই, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, আমি দেখছি এখানে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ পড়ছে? আচ্ছা তোমরা সার্কিট থিওরি এখনো যদি পড়ে থাকো, সার্কিট থিওরিতে এটা পড়বে জিনিসটা, এটা সার্কিট থিওরিতে পড়বে। মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্স আছে, তো যদি কখনো দেখো যে তুমি ধরো এর অ্যাক্রসে 10 ভোল্ট সাপ্লাই দিয়েছো, হুম, ধরো এর অ্যাক্রসে 10 ভোল্ট সাপ্লাই দিয়েছো, যদি দেখো যে এর অ্যাক্রসে 8 ভোল্ট দাঁড়িয়েছে, মানে এর দুটো টার্মিনাল অ্যাক্রস এখানে যদি একটা ভোল্ট মিটার থাকো, তাহলে দেখবে এর অ্যাক্রসে 8 ভোল্ট দাঁড়িয়েছে, আর এর অ্যাক্রস থেকে 2 ভোল্ট দাঁড়িয়েছে। ঠিক আছে, যদি দেখো এখানে ধরো তুমি 20 ভোল্ট দাও, তখন দেখবে এর অ্যাক্রসে যদি 16 ভোল্ট দাঁড়ায়, এর অ্যাক্রস থেকে 4 ভোল্ট দাঁড়িয়েছে, অর্থাৎ 16 আর 4 যোগ করে 20। ঠিক আছে, মানে যদি সেটা কি রেশিওতে ভাগ হবে সেটা ডিপেন্ড করছে রেজিস্ট্যান্স গুলোর কি ভ্যালু আছে তার উপর। সে আমি কত রেশিওতে ভাগ আছে আমার জানা দরকার নেই, আমি একটা একদম অ্যাব্রাপ্ট একটা এক্সাম্পল নিলাম, একদম মানে খুব ইজি একটা এক্সাম্পল নিলাম, যে বেসিক্যালি আমার হচ্ছে কি, মানে আমি যা ভোল্টেজ দিচ্ছি দুটোর অ্যাক্রস দাঁড়াবে। এবার এই রেজিস্ট্যান্সটা ধরো প্রচন্ড বেশি, হিউজ বেশি, তুমি 200 ভোল্ট দাও, হয়তো দেখলে এর এর দুপাশে ভোল্ট মিটার ঠেকিয়ে দেখলে যে এর অ্যাক্রসে ভোল্টেজ এসে দাঁড়িয়েছে 180 ভোল্ট, কথার কথা বলছি 180 ভোল্ট দাঁড়িয়েছে, তাহলে জানবে যে বাকি 20 ভোল্ট, তাহলে জানবে অবশ্যই এর অ্যাক্রস দাঁড়িয়েছে, এটা হবেই। এবার 180 20 তে ভাগ হবে নাকি 30 170 ভাগ হবে, সেটা ডিপেন্ড করছে কি কি রেজিস্ট্যান্স এই কয়েল গুলোর আছে তার উপর ডিপেন্ড করছে, আর কিছু না। সেটা পরে, সেটা তোমার সার্কিট থিওরিতে ডিটেলে পড়বে, রেজিস্ট্যান্স ডিভাইডেশন রুল পড়বে, ওখানটা ডিটেলে দেখবে। তো আমি যেটা বলতে চাইলাম যে তুমি যে 200 ভোল্টেজ দিচ্ছ,
তার কারেসপন্ডিং এখানে একটা ভোল্টেজ এসে দাঁড়াচ্ছে এই জায়গাটায়, এই কয়েলটা একটা ভোল্টেজ এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ বলো। স্যার এই জায়গাটা বললে একটু ভালো হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলতে চাইছি যে ধরো তোমার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, তুমি ধরো এখানে একটা 10 ভোল্টেজ দিচ্ছ, 10 ভোল্ট, ধরো তুমি এখানে 10 ভোল্ট প্রোভাইড করছো এই জায়গাটায়, এই দুটো রেজিস্ট্যান্সের টোটালটা অ্যাক্রসে যদি দেখো যে তোমার ধরো এখানে দেখবে 9 ভোল্ট হয়েছে, দেখছো যে এর অ্যাক্রসে 9 ভোল্টেজ দাঁড়িয়েছে, তাহলে জানবে অবশ্যই 10 থেকে 9 বাদ দিলে বাকি 1 ভোল্ট এর অ্যাক্রসে দাঁড়াবে, হবেই এটা, দুটো মিলিয়েই এই টোটাল 10 ভোল্টটা দাঁড়াবে। মানে অর্থাৎ একটা অনেকগুলো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, টোটালটার অ্যাক্রস একটা ভোল্টেজ দিই, তাহলে সবার অ্যাক্রসে ছোট 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 করে ভোল্টেজ দাঁড়ায় এবং সব ভোল্টেজ গুলো যোগফল ওইটা সমান। এইটা তোমাদের কেভিএল আছে, কেভিএল কেসিএল যদি পড়ে থাকো সে কেভিএল এ রয়েছে। তো এই যে ভোল্টেজটা সবার অ্যাক্রসে সমানভাবে ভোল্টেজটা দাঁড়াবে, এইটাই জন্যই মানে সবার অ্যাক্রস সমান বলছি, মানে সবগুলো যোগ করে এই 10 ভোল্ট দাঁড়াবে, সেইটাই হচ্ছে তোমার রুল। তো আজকে যদি 10 ভোল্ট না দিয়ে তুমি ধরো সাপোজ ধরো তুমি এই রেজিস্ট্যান্সে 10 ভোল্ট না তুমি 20 ভোল্ট দিলে, ভোল্টেজ যখন দ্বিগুণ করলে 10 এর জায়গায় 20 করলে, তখন এর অ্যাক্রস দেখবে 18 ভোল্ট দাঁড়িয়ে গেছে, 9 এর ডবল 18 দাঁড়িয়ে গেছে, আর এর অ্যাক্রসে 1 এর ডবল 2 ভোল্ট দাঁড়িয়ে গেছে। এই 18 আর 2 যোগ করলে 20 হয়, এইটা বলতে চাইছি আমি। অর্থাৎ তুমি যাই ভোল্টেজ টোটালটার অ্যাক্রসে অ্যাপ্লাই করো, এইটার অ্যাক্রসে ভোল্টেজটা সেই অ্যাকর্ডিংলি ভ্যারি করবে অ্যাকর্ডিংলি। তার মানে কি বলতে চাইলাম যে যখন তুমি 200 ভোল্টেজ দিয়েছিলে, তখন ধরো সেই মোমেন্টে এটা মনে করো 190 ভোল্টে যেখানে হয়েছিল, 200 ভোল্টেজ তুমি যখন দিয়েছিলে তখন মনে করো এই কয়েলের অ্যাক্রসে 10 ভোল্ট পড়েছিল, এই উপরে কয়েলটার অ্যাক্রসে। যখন যদি তুমি এটা 400 ভোল্ট দাও, মনে করো এখানে তুমি 200 না দিয়ে 400 ভোল্ট দিচ্ছ এই জায়গাটায়, তখন দেখবে 200 ডবল 400, তখন দেখবে এদিকটা হয়ে গেছে 20 ভোল্ট, আর এদিকটা হয়ে গেছে দেখবে 380 ভোল্ট। দেখো 380 আর 20 যোগ করলে সে 400ই হয়, এইটা বলতে চাইছি, এভাবেই হবে। মানে জিনিসগুলো বুঝতে পেরেছি এবারে। হুম, জিনিসগুলো লিনিয়ারলি ভ্যারি করে, ঠিক আছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে কিরম ছিল, আমি দেখছিলাম আমার প্রশ্ন ছিল যে কাঁটাটা কখন, কাঁটাটা যে পজিশনেই থাকুক কাঁটাটা আরো কি করে নড়বে, সেইটা যদি আমার প্রশ্ন হয় তখন উত্তর হচ্ছে আমি যদি এইখান দিয়ে কারেন্ট ফ্লোটাকে বেশি যেতে বাধ্য করি, কাঁটা তখনও মুভ করবে, বা যদি আমি এই মুভিং কয়েলটার অ্যাক্রসে আমি বেশি ভোল্টেজ প্রডিউস করি, তখনও কাঁটা নড়বে, মানে কাঁটা যে পজিশন আছে ফিক্স হবে। এবার আমি বলতে চাইছি যে যদি এরকমটা হয় যে তুমি ধরো এখানটা প্রথমে 200 ভোল্টেজ দিয়েছিলে, এখানটা তোমার 200 ওয়াটের লোড ছিল, তাহলে অবশ্যই এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, আর এর অ্যাক্রসে মনে করো 10 ভোল্ট পড়েছিল, তাহলে এই কয়েলটার অ্যাক্রসে 10 ভোল্ট পড়েছে আর এই ফিক্সড কয়েলগুলোর ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার জন্য কাঁটাটা মনে করো এই জায়গায় দাঁড়িয়েছিল। ভালো কথা। যদি এখন আমি লোডটা 400 ওয়াট করে দিই, 400 ওয়াট করে দিই, তখন দেখো এখানে 1 নয়, এখানে এখন 2 অ্যাম্পিয়ার ফ্লো হবে। মানে ফিক্সড কয়েলের দ্বারা তৈরি যে ম্যাগনেটটা, সেই ম্যাগনেটের রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্সটা দ্বিগুণ হয়ে যাবে। সেই দ্বিগুণ হওয়ার জন্য পয়েন্টার মনে করো এখান থেকে ছেড়ে পয়েন্টার মনে করো এই জায়গাটায় দাঁড়াবে। অর্থাৎ যেটা এতক্ষণ তোমাকে 200, এখানে স্কেলে লেখা আছে 200, এই স্কেলটা লেখা আছে 200, 200 মানে বুঝতে পারছি আমি 200 ওয়াট কনজিউম হচ্ছে। কাঁটাটা যেই এখানটা গেল দেখলাম লেখা আছে ধরে করে 400, তাই বুঝতে পারছো তার মানে 400 ওয়াটের লোড লাগানো হয়েছে। তার মানে এটা একটা বেসিক্যালি ওয়াট মিটার, যেটা আমার ওয়াটেজটা দেখায়, কত ওয়াট দেখাচ্ছে সেই ওয়াটেজটা আমাকে দেখাবে। তো ভালো কথা, এখানে 400 ওয়াট দেখাচ্ছে, আমি 400 ওয়াট লাগিয়েছি এখানে। এই ভোল্টেজ কয়েলের আকাশে ভোল্টেজটা বাড়তে পারেনি, কিন্তু কারেন্টের ভেতর দিয়ে যে মানে ফিক্সড কয়েল, এই কয়েলের ভেতর দিয়ে যে কারেন্ট আছে সেইটা দ্বিগুণ হওয়ার জন্য কাঁটাটা মুভ হয়ে এই 400 দাগে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বোঝা যায় যে আমি 400 ওয়াট লাগাচ্ছি। বুঝা গেছে? এরপর মনে করো 400 ওয়াটের লোডই রইলো, 400 ওয়াটের লোড রইলো, কিন্তু আমি এখানে মনে করো 400 ভোল্ট দিয়ে দিলাম। তা 400 ওয়াট যদি হয়, এখানে 400 ভোল্ট দিই, তাহলে এখানে অ্যাম্পিয়ারটা এখন কত যাবে বলো? 1 অ্যাম্পিয়ার যাবে। অর্থাৎ এখান দিয়ে আবার আগের মতো এখান দিয়ে আবার মনে করো 1 অ্যাম্পিয়ার যাবে।
তাহলে আবার যদি 1 অ্যাম্পিয়ার যায় ভেবে তাহলে কি হলো, কাঁটা আবার এখানে সরে আসা উচিত ছিল তো, কিন্তু কাঁটা এখানে সরবে না কেন বলো তো? কারণ দেখো চার্জ ভোল্ট দেওয়ার সময় এই কয়েলের অ্যাক্রস আর 10 ভোল্ট নেই, এই কয়েলের অ্যাক্রস এখন 20 ভোল্ট হয়ে গেছে। অর্থাৎ এই কয়েলের মানে ফোর্সটা কমে এলো, এই কয়েলের ফোর্সটা ডবল হয়ে গেছে, অর্থাৎ কাঁটাটা আবার ব্যাটা এই জায়গাতেই দাঁড়াবে, মানে ও দেখাবে যে হ্যাঁ 400 ওয়াটই লাগানো হয়েছে লোড। মানে যে কোনো দুটোর মধ্যে, অর্থাৎ এই যে ফিক্সড কয়েল, এই কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, বা মুভিং কয়েল এই কয়েলটা কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছে, দুটোর উপরই কিন্তু ডিপেন্ড করবে কাঁটা নড়া। কে কতটা ম্যাগনেটিক ফোর্স তৈরি করছে তার উপর ডিপেন্ড করবে কাঁটা কোথায় দাঁড়াবে। অর্থাৎ আগের কেসটা যেরকম ছিল যে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল আর একটা কয়েলের ভেতর দিয়ে কতটা কারেন্ট পাঠাচ্ছিল তার উপর ডিপেন্ড করছিল কাঁটা কোথায় যাবে, এখানে কিন্তু দুটোর উপরই ডিপেন্ড করছে। আর খুব ভালো করলে দেখো যে এই কয়েলটা যে পরিমাণ ফোর্স তৈরি করছে আর এই কয়েল দুটো, এই কয়েলটা যে পরিমাণ ফোর্স তৈরি করছে, এই কয়েলটা একই, আগেই বলছি এই ফিক্সড কয়েলটা এটা একই কয়েল, একসঙ্গে মানে নিয়ে গেছে আবার ঘুরিয়ে এনেছে আর কি। তাহলে এই কয়েলটার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আর এই কয়েলটার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দুটোর উপরই ডিপেন্ড করছে কাঁটা কতটা নড়বে। তো সেইটা হচ্ছে বলা হয় ইলেকট্রোডাইনামিক, এই ব্যাপারটাকে বলা হয়। ম্যাগনেটিক মানে একটা কাঁটার মানে একটার ভেতর দিয়ে একটা কয়েলের কনসেপ্ট, ডায়নামিক মানে দুটো কয়েলের কনসেপ্ট। ওটাই লিখেছি যে if two current carrying coil are taken then they will produce unlike pole near each other and thus there will be a force of attraction between them। বুঝতেই পারছো যে দুটো কয়েলের মধ্যে একটা অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক তৈরি হবে। one coil is fixed and other coil is free to move, এইটা খুব ইম্পর্টেন্ট। যে দুটো কয়েলে কি নড়ে যাবে? সেটা হবে না। আগের কেসে আমরা যেটা করেছিলাম, অর্থাৎ আগের কেসটা এইখানটা না, এই যে এই ছবিটা দেখো পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্স ছিল, এই পার্মানেন্ট ম্যাগনেটটা নড়তে পারছিল না। একটাকে তুমি বললাম না, একটাকে ফিক্স করে ধরে রেখেছে ও বাট নড়তে পারছে না, আর যেটাকে ফ্রি করে রেখেছে সে মুভ করে যাচ্ছে। অর্থাৎ এই কন্ডাক্টরটা এই টোটালটাই ঘুরে মুভ করে যাচ্ছে, কারণ এটা ফ্রিলি ঘুরতে পারে, স্প্রিং দিয়ে অ্যাটাচ করা, আরামসে ঘুরতে পারে, ঝুলছে স্প্রিং এর উপর, তো নড়বে, নড়ে কাঁটাটাকে নড়াবে। মানে এখানে ছিল পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্স আর একটা মুভিং, এইটা ছিল একটাই ছিল মুভিং কয়েল, মানে অর্থাৎ কয়েলটা মুভ করতে পারে। সেরকম এক্ষেত্রে কি করা হলো, এক্ষেত্রে ভালো করে দেখো, একটা কয়েল সে বলছে ফিক্সড কয়েল, অর্থাৎ যে কয়েলটা দেখো কোনোদিন নড়তে পারে না, এটা ফিক্সড কয়েল, এটা নড়বে না, যেমন ফিক্স যেমন পার্মানেন্ট ম্যাগনেট ছিল সেরকম। আর এইটাকে বলছি মুভিং কয়েল, অর্থাৎ এটা নড়তে পারে। মানে একটা কয়েলের ভেতরে যে আরেকটা কয়েলকে রাখো তাহলে একটা কয়েল ফিক্স থাকবে, ও তো নড়তে পারবে না, আর যে নড়তে পারছে না, যে মুভ মানে যে নড়তে পারবে সেই তো নড়বে। নড়ে মোট কথা যাই হোক তাদের মধ্যে যাই অ্যাট্রাকশন ফোর্স হোক, কাঁটাটা পার্টিকুলার একটা পয়েন্টে দাঁড়াবে। এবং খেয়াল করে দেখো যে এর ভেতর এই কয়েলের ফোর্স আর এই কয়েলের ফোর্স কিন্তু বেসিক্যালি মাল্টিপ্লাই হচ্ছে। অর্থাৎ আমার যদি এদিকে ভোল্টেজ, এই কয়েলটার একপাশে ভোল্টেজ সিগন্যাল থাকে আর এই কয়েলগুলোর ভেতর দিয়ে কারেন্ট সিগন্যাল থাকে, তাহলে ভোল্টেজের সিগন্যাল আর কারেন্ট সিগন্যাল বেসিক্যালি মাল্টিপ্লাই হচ্ছে। ভোল্টেজ সিগন্যালের দ্বারা তৈরি ফোর্স আর কারেন্ট সিগন্যালের দ্বারা তৈরি ফোর্স দুটোই একসঙ্গে এফেক্ট নিচ্ছে, এফেক্ট নিয়ে কাঁটাকে ঘোরাচ্ছে। মানে ভি ইন্টু আই করে যে পাওয়ার, সে পাওয়ার আমরা পাচ্ছি। অর্থাৎ ওয়াট মিটার, যেখানে অ্যানালগ ওয়াট মিটার আছে, ওয়াট মিটারের ক্ষেত্রে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াট মিটার ইউজ করা হয়, যেটা কিনা আমার দুটো কয়েলেরই কি পরিমাণ ভোল্টেজ কারেন্ট যাচ্ছে মাল্টিপ্লাই করে আমাদেরকে দেখাতে পারে। তো ওটাই লিখেছে যে পয়েন্টার ইজ অ্যাটাচড টু দ্য মুভিং কয়েল, যেটা বললাম। সাচ ইনস্ট্রুমেন্ট আর কল্ড ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্ট। আর জেনারেলি ওয়াট মিটার হচ্ছে এই ধরনের এফেক্ট নিয়ে কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে কাঁটাকে নড়ানোর জন্য যে ডিফ্লেকশন টর্ক সেটা প্রডিউস করছে দুটোই কয়েল, যাকে আমি বলবো ইলেকট্রোডাইনামিক এফেক্ট। কারো বুঝতে অসুবিধা নেই? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি আমি। পরবর্তী দেখো আছে থার্মাল এফেক্ট। থার্মাল এফেক্ট মানে কি? থার্মাল মানে কি? তাপ, তাপের ব্যাপার স্যাপার। আমাকে মাথা রাখতে হবে কাঁটাকে আমাকে যেন তেন পোকানো কাঁটাকে আমায় নড়াতে হবে, ঠিক আছে? কাঁটাকে নড়ার জন্য এটা একটা দেখো শুনতে পুরো অন্য একটা টেকনিক নিয়েছে। টেকনিকটা করেছে কি, আগে তোমাদেরকে ড্রয়িং এ দেখাই জিনিসটা। মনে করো একটা ওয়্যার, যে ওয়্যারটা গরম যে কোনো মেটালকে কি হয়, গরম করলে কি হয়, লেন্থ বাড়ে না কমে? লেন্থ বাড়ে, তোমরা জানো। তাহলে আমি একটা কি করছি, এই একটা এমন জাতের একটা ওয়্যারকে নিচ্ছি যে ওয়্যারটা তোমার দুদিকে মনে করো ফিক্স করে টান টান করে রাখা আছে। আমার যদি আঁকতে পারিনি ভালো করে, ঠিক আছে, এটা মনে করো ফিক্স করে পুরো টান টান করে রাখা আছে একটা ওয়্যারকে। তো এই ওয়্যারটা টান করে রাখা আছে, আর তার সাথে কি আছে, একটা স্প্রিং এইখান থেকে এরকম লাগানো হয়েছে স্প্রিং,
লাগিয়ে স্প্রিংটাকে নিয়ে, এটার ভিতরে স্প্রিং একটা, ঠিক আছে, স্প্রিং নিয়ে এটা ফিক্স করা আছে। অর্থাৎ এই তারটাকে এই স্প্রিংটা দুদিক থেকে টান দিয়ে রেখেছে, পুরো দুই থেকে টান দিয়ে নিচে নামানোর চেষ্টা করে রেখেছে। যেরকম মনে করো আমরা কাপড় শুকানোর জন্য একটা তারের মধ্যে কাপড়টা ঝুলিয়ে দিই, কাপড়টা নিচের দিকে টান দেয়, তো মনে করো একটা তার রয়েছে, তাকে স্প্রিং দিয়ে নিচের দিকে টানা দেওয়া আছে, অর্থাৎ টান টান দিচ্ছে এই দিকটায়, ঠিক আছে। এবার এই যে তারটা সে মনে করো একটা পার্টিকুলার টেম্পারেচারে রয়েছে, 25°C মনে করো রয়েছে, তার জন্য তার এরকম একটা অবস্থা। এবার ধরো টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আমি বাড়াতে শুরু করলাম, অর্থাৎ কিনা এই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটাকে সামহাও কোনো একটা উপায়ে আমি গরম করতে শুরু করলাম, গরম করলাম, গরম করে টেম্পারেচার কত ডিগ্রি করলাম, 600°। 600°C মানে বুঝতে পারছো, তখন এই তারটা আর মানে একদম পুরো লাল গনগনে মনে করো হয়ে উঠেছে। বা মনে করো কি হচ্ছে, এই তারটা মনে করো একদম বিশাল, মানে এই তারটা আর কি প্রচন্ড গরম হয়ে গেছে। আর যে কোনো জিনিস মনে কি জানি আমরা, গরম করলে কি হয় লেন্থ বাড়বে, আর আমি তো দুটো পয়েন্টকে ফিক্স করে দিয়েছি, বাড়তে তো পারবে না, কিন্তু স্প্রিংটা দেখো নিচের দিকে টান দিয়ে রেখেছে, তাহলে আলটিমেট রেজাল্টটা কি হবে, তারটা দেখো এরকম করে বেঁকে যাবে, এই স্প্রিংটা এইটুকু নিচে নেমে আসবে, নিচে নেমে এসে তারটা কেমন করে বাঁকিয়ে দেবে, বুঝে গেছে। মানে যেটা ঠান্ডা অবস্থায় তোমার তারটা এরকম ছিল, স্ট্রেট ছিল, যখন তুমি গরম করলে যেহেতু মাঝখান থেকে টানা দেওয়া রয়েছে, তাহলে তারটা সেটটা হয়ে গেল এরকম, অথবা লেন্থটা বেড়ে গেছে আর মাঝখানে এখান থেকে টানা দিয়ে আছে বলে এরকম করে টেনে মেখে গেছে। এটুকু বোঝা গেছে পুরো ফিক্স ব্যাপারটা, মানে এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার ছবিটা দেখো কি হয়েছে। হট, দেখো এটা লিখেছে লাল রঙেরটা লিখেছে হট ওয়্যার, হট ওয়্যারের সঙ্গে একটা থ্রেড দিয়ে ওকে স্প্রিং দিয়ে নিচখান টানা দেওয়া ছিল। তাহলে যদি হট করি তাহলেই দেখো একমাত্র এইটা নিচে নেমে যেতে অ্যালাউ করবে, আর যদি হট না করি অর্থাৎ যদি গরম না থাকে তাহলে তো তারটা ছোট থাকবে, সেক্ষেত্রে তো এতটা নামতে পারবে না। এই যে নেমে যে জায়গাটা দাঁড়িয়েছে ভি এর মতো শেপ হয়ে গেছে, তারটা গরম করার জন্য হয়েছে, না হলে কিন্তু হতো না। তার মানে ও যখন এই যে নামছে, এইখানে দেখো একটা পুলি রয়েছে, এই অর্থাৎ এই পুলি এরকম করে সেই ডায়ালটার উপর দিয়ে পুলিটা এরকম করে নিচে নেমে গেছে, অর্থাৎ এই জিনিসটা যদি নিচে নামে তাহলে এই পুলিটা কি হবে, পুলিটা একটু ঘুরবে এইদিকে, পুলি যখন যদি ঘোরে কাঁটা নড়বে। খুব সিম্পল টেকনিক, কিচ্ছু না, ঠিক আছে। এবং আমরা করছি কি বেসিক্যালি, একটা ওয়্যার আছে, সেই ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, বলছে ইফ দ্য কারেন্ট টু বি মেজার্ড ইন দ্য ইজ পাস থ্রু দ্য কয়েল, অর্থাৎ এই যে কারেন্টটা মেজার করবো সেটা এই কয়েলের ভেতর দিয়ে পাঠাচ্ছি, মনে করো এখানে প্লাস এখানে মাইনাস, কারেন্টটাকে আমি বাধ্য করছি এখান দিয়ে ফ্লো হতে। যখন এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন এখানে একটা আই স্কোয়ার আর লস হবে, আই স্কোয়ার মানে কি হিট, তোমরা জানো যত বেশি আই হবে, কারেন্ট যত বেশি হবে তত রকম হিট হবে, হিট হতে হতে তারটা এমনই তার যে গরম হয়ে তার লেন্থে বাড়বে। আর তাকে যদি এরকম একটা টানা টানা অ্যারেঞ্জমেন্ট করে রাখি, অর্থাৎ এই থ্রেডের দড়িটা এরকম করে এসে একটা পুলি হয়ে ঘুরে আবার নিচে নেমে এসে, তাহলে পুলিটা ডান দিকে ঘুরবে, পুলিটা যদি ডান দিকে ঘুরে তাহলে কাঁটাটা কিন্তু মুভ করবে। তার মানে আমি এই যে ডিফ্লেকশন টর্কটা প্রডিউস করলাম হিট মানে হট ইয়ে থেকে নিয়ে, ওই জন্য লিখছি দেন হিট ইজ প্রডিউস ইন দ্য ওয়্যার বিং হট, গরম হলে দ্য লেন্থ অফ দ্য হট ওয়্যার ইজ ইনক্রিজড হুইচ ইজ ইউজ টু ডিফ্লেক্ট এ পয়েন্টার। বুঝতেই পারছো একটা পয়েন্টার ডিফ্লেক্ট করছে, তাহলে কতটা কারেন্ট যাচ্ছে আমি এরকম করে সেরকম ধরো লিখে রাখলাম, অর্থাৎ কারেন্ট পাঠিয়ে তারটাকে লেন্থে বাড়িয়ে ইচ্ছে করে একটা জিনিসকে ডায়ালকে ঘুরিয়ে কাঁটাটাকে সরিয়ে আমি বুঝতে পারবো যে আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা বেসিক্যালি হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট, যেটা তোমায় দেখালাম, পরে পড়াবো। তো এই হট ওয়্যার ইনস্ট্রুমেন্টের কাজটা হচ্ছে কিরকম, কারেন্ট পাঠিয়ে ইচ্ছে করে গরম করে এই জিনিসটা করা হয়। এবার হ্যাঁ, তারটা এমনই তার নেওয়া হয়েছে, প্রথম কথা হচ্ছে খুব অল্প পরিমাণ কারেন্ট, বুঝতে পারছি এখান দিয়ে মাপা যায় না, তো খুব অল্প পরিমাণ কারেন্ট পাঠালে এমন কিছুই গরম হবে না যে তারটা এরকম করে নিচে নামবে। যথেষ্ট হাই অ্যামাউন্টের কারেন্ট এখান দিয়ে পাঠান তবেই এই তার গরম হয়, এবং তবেই এখানে যেটুকু যা দেখানোর দেখায় বেসিক্যালি। ব্যাপারটা বোঝা গেছে, থার্মাল এফেক্ট দিয়ে কি করে আমি ডিফ্লেকশন টর্ক প্রডিউস করলাম, জাস্ট এই অ্যারেঞ্জমেন্টটা মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখতে হবে না। ওকে স্যার বলো বলো। যে আবার সেই মানে আবার যেমন কাঁটাটা আবার আগের জায়গায় ফিরে আসতে তাহলে সেখানেও তো অনেকটা টাইম লাগবে। অবশ্যই যদি অবশ্যই, অবশ্যই লাগবে, ঠিক। মানে একটা কারেন্টকে যদি আমি ফ্লো করলাম, এবার ওটা কোনো মানে মাপা হলো যে কত কারেন্ট যাচ্ছে, কিন্তু ওইটাকে সঙ্গে সঙ্গে যদি অন্য আর একটা কারেন্ট আমি মাপতে চাই তাহলে তো ওটার জন্য টাইম লাগবে, কারণ ওই তারটাকে ঠান্ডা হতে দিতে হবে, কাঁটা আগের জায়গায় ফিরে আসবে তবে আবার ইউজ করতে পারবে।
সেই স্যার জন্য বলছি গরম হট হওয়ার জন্য তো তারটার লেন্থটা বেড়ে গেল, আবার যখন ঠান্ডা হবে তখন কি তারটার লেন্থটা আপনা আপনি স্যার কমে যাবে? হয়তো এটা তো ছোটবেলায় পড়েছে তো, যে কোনো জিনিস হ্যাঁ স্যার, গরমে হ্যাঁ। দৈর্ঘ্য বাড়ে এবং ঠান্ডা হলে তারপর ছোট হয়ে যায়, ওটা তো হবেই। কিন্তু ওই যে সুরভি যেটা বললো যে হ্যাঁ ওটা তারটা ছোট হচ্ছে, ওই ছোট হচ্ছে তার কারণটা কি, মানে হতে টাইমটা লাগবে। দুম করে একটা কারেন্ট মাপলাম, আবার একটা কারেন্ট মাপবো, সঙ্গে সঙ্গে হবে না, যথেষ্ট এনাফ ওটাকে ঠান্ডা হতে দিতে হবে, ইট উইল টেক আ টাইম, সময় লাগবে। সেই জন্যই হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট দিয়ে কারেন্ট মাপাটা খুব ভালো হয় না। বেটার হচ্ছে খুব হাই টেম্পারেচার মাপার জন্য এই মিটার ঠিক আছে। তা তুমি হাই টেম্পারেচার মেজার করবে যে কতটা গরম হয়েছে, সেক্ষেত্রে তারের ভেতর দিয়ে কারেন্টটা না পাঠিয়ে আমি ধরো ফার্নেসের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট রাখলাম যে ফার্নেসের হিটটা নিয়ে এই ওয়্যারটা হট হবে দিয়ে মেজার করাবো অ্যানালগ মিটার, সেটা করা যেতে পারে। এবং বুঝতেই পারছো যে এই মিটার কিন্তু খুব তাড়াতাড়ি যে টেম্পারেচার সঙ্গে সঙ্গে ফল করলে যে সঙ্গে সঙ্গে কাঁটা নেমে আসবে সেটা কিন্তু হবে না, ওর সময় লাগবে। স্যার বলছি একটা তাহলে কারেন্ট মাপার পর আমি আর একটা তো মাপতে পারবো না সঙ্গে না সঙ্গে, ওই তো ওটাই তো, মানে আমাকে ওটা ঠান্ডা হতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ মাপতে পারবো। ওটাই তো বললাম। তো যাই হোক, মানে আমাকে ডিফ্লেকশন টাওয়ার কি কি উপায় প্রডিউস করতে হয়, তার এফেক্ট গুলো আমাকে, এই 5টা এফেক্ট আমাকে আগে জানতে হবে বেসিক্যালি। সেই জন্যই আমরা এটা পড়ছি, থার্মাল এফেক্টটা পড়লাম আর কি। ওকে, পরবর্তী এফেক্ট দেখো, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। ইলেকট্রোস্ট্যাটিক ব্যাপারটা কি আমাকে কেউ একটু বলো তো, কেউ বলো একটু, মনে পারবে মোটামুটি। ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িৎ কি জিনিস, স্থির তড়িৎ মনে আছে? আচ্ছা বলি। হ্যাঁ স্যার, ওই যদি মাথায় মাথায় যদি চিরুনি ঘষা হয় দিয়ে যে কাগজের টুকরোর উপর ধরা হয় তাহলে কাগজের টুকরো লেগে যায়। একদম খুব ভালো একটা এক্সাম্পলও দিয়েছে। আমরা যখন কি করছি, আমরা বেসিক্যালি ধরো আমার মাথার চিরুনিটাকে চুল দিয়ে আঁচড়ালাম, তো এইটা মনে করো আমার চিরুনি। হুম, তো এই চিরুনিটাকে আমি চুল দিয়ে আঁচড়ানোর পর কি হয়, যখন ধর প্রচন্ড মানে শীতকালে বেসিক্যালি এটা হয়, হিউমিডিটি কম থাকে, তো আমরা যত চুল আঁচড়াচ্ছি চুলের সঙ্গে, চুলের হচ্ছে সেলুলোজ, সেলুলোজের সঙ্গে এটা হচ্ছে ফাইবার, চিরুনিটা ফাইবারের ঘর্ষণ হয়ে এইখানটা কিছু স্থির তড়িৎ জমা হয়। ধরো এখানে প্লাস 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 করে অনেকগুলো স্থির তড়িৎ এই যে চিরুনিটা জমা হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি একটা কাগজ রেখেছি, এখানে বেশ কিছু কাগজের টুকরো এরকম করে ধরে রেখে দিয়েছি। যখনই চিরুনিটা ওই কাগজগুলোর কাছে নিয়ে আসবো, তখন এই প্রত্যেকটা কাগজের মধ্যে এদিকে যদি পজিটিভ চার্জ থাকে, কাগজের মধ্যে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। তোমরা এটা পড়েছিলে যে মানে নিকটবর্তী অঞ্চলে অপোজিট চার্জ ইনডিউসড হয়, মানে মানে কাছে, মানে এরকম একটা পড়েছিলে তোমরা, কোনো একটা জিনিসের কাছে নিয়ে গেলে হ্যাঁ স্যার। ইন্ডাকশন এফেক্টের জন্য উল্টো দিকে চার্জ তৈরি হয়। তাহলে যখন কাগজের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে, এদিকে পজিটিভ চার্জ, তখন কেবল এই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। এবার এইটা তো আমি হাতে দিয়ে ধরে আছি ফিক্স, তাহলে এটা মুভ করবে না, কাগজগুলোই উঠে এর গায়ে লেগে যাবে। এই ছিল তোমার ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। অর্থাৎ আমার কাছে যদি দুটো মেটেরিয়াল থাকে, একটা মেটেরিয়ালের মধ্যে ধরো একটা প্লেট আছে, এরকম একটা প্লেট আছে, সেই প্লেটটা মনে করো নেগেটিভ চার্জে ভর্তি, ঠিক আছে, পুরো নেগেটিভ চার্জে ভর্তি। আমার কাছে মনে করি আরেকটা প্লেট আছে, যে প্লেটটা আমার বেসিক্যালি পজিটিভ চার্জে ভর্তি। তার মানে কি হবে, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের প্লেটটা একে অপরকে অ্যাট্রাকশন করবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে। এই টেকনিক, চুম্বক, হ্যাঁ ঘর্ষণজনিত চুম্বক। ঘর্ষণজনিত চুম্বক, কথাটা ঠিকই বলছো, ওইটাই ঘর্ষণজনিত চুম্বক। তো ব্যাপারটা হচ্ছে যে এবারে আমাকে এই যে চার্জটা করছে, সেই চার্জটা সবসময় ঘর্ষণজনিতই হতে হবে তার কোনো মানে নেই। তুমি কোনো একটা ভোল্টেজের মধ্যে মানে দিয়ে তুমি তার দুদিকে তুমি চার্জ রাখতে পারো। মানে ধরো এখানে একটা তুমি এটাকে একটা ক্যাপাসিটার মতো ফার্ম করে তুমি দুটো কোনো একটা পার্টিকুলার ভোল্টেজ প্রোভাইড করলে, ক্যাপাসিটার যেরকম চার্জ ধরে রাখতে পারে, তো মনে করো এই মেটেরিয়াল গুলো এরকম চার্জ ধরে রাখতে পারে। সবসময় তোমাকে ঘর্ষণ নেই মানে মানে ফ্রিকশন দিয়েই তোমাকে চার্জ গুলো বার করতে হবে তার কোনো মানে নেই। এইটা একটা এক্সাম্পল ছিল এই চিরুনিটা। তো মনে করো কোনো একটা উপায়ের মধ্যে, কোনো একটা উপায় করে আমি দুটো প্লেটের মধ্যে দু রকম চার্জ আমি রেখেছি। আমার প্রশ্ন হচ্ছে দুটো প্লেট একে অপরকে আকর্ষণ করবে, হ্যাঁ কি না? করবে। কারণটা হচ্ছে তোমার যেরকম এখানে হলো, একইভাবে দুটো প্লেট একে অপরকে আকর্ষণ করবে, মানে টানবে, কাছে টানবে। এই যে কাছে টানার ইয়েটা মানে অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে। আর যদি অপোজিট চার্জ হয়, অর্থাৎ এটাও পজিটিভ চার্জ, ওপরের প্লেটটাও যদি পজিটিভ চার্জ হয়, তখন সেক্ষেত্রে রিপালশন হবে, বিকর্ষণ হবে। যদি তুমি মানে অপোজিট চার্জ আনো, তাহলে ওদেরকে অ্যাট্রাকশন হবে, তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স তৈরি হচ্ছে।
যখনই তুমি এই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটাকে তোমার ডিফ্লেকশন টর্ক প্রডিউস করতে কাজে লাগাবে, তখনই সেটা হয়ে যাবে তোমার এই ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, যেটা আমি এখন দাগ মেরেছি। তো সেটা কি দেখো, এখানে একটা ছবি দেখানো হয়েছে, দুটো প্লেট তোমরা দেখতে পাচ্ছ, দুটো আধখানা প্লেট আছে, ঠিক আছে? ওপরের যে প্লেটটা দেখো, দুটো প্লেটের একটা কিছুটা মানে দুটো প্লেট মনে করো স্বচ্ছ, একটার ভেতর দিয়ে একটাকে তুমি দেখতে পাচ্ছ, ওই জন্য দেখো কিছুটা প্লেট এই 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 আধখানা এইটা হচ্ছে একটা প্লেট, আর ওই নিচের যেটা আছে ওইটা আরেকটা প্লেট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে দুটো প্লেট হচ্ছে এইভাবে রাখা হয়েছে, একটা ফিক্স প্লেট একটা মুভেবল প্লেট। আর হচ্ছে কি, ফিক্স প্লেটটা নড়তে পারে না, যেটা ফিক্স প্লেট বলছে ওটাকে নড়তে পারে না, কিন্তু মুভেবল প্লেটটা দেখো স্প্রিং দিয়ে আটকানো আছে। এবার মনে করো কোনো একটা তোমার ইয়েতে মানে চার্জ মেজার করবে, কোনো একটা চার্জ মেজার করবে, তখন একটা প্লেটকে তুমি পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করলে, আর একটা প্লেটকে তুমি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করলে, তাহলে যেই করবে এই প্লেটগুলো মনে করো কন্ডাক্টিভ নয়, অর্থাৎ মানে ক্যারি করতে পারে না। চিরুনি যেমন হচ্ছে কি, আমরা চিরুনিটা জানি নন কন্ডাক্টিভ মেটেরিয়াল, নন কন্ডাক্টিভ বলেই কিন্তু চার্জও ধরে রাখতে পারে, চার্জটা ফ্লো হয়ে যেতে পারে না। তো এটা হচ্ছে সেই ধরনের মেটেরিয়াল। তো মনে করতে হয় কি হবে, এই এই প্লেটটা মনে করো প্লাস 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 চার্জে ভর্তি হয়ে গেছে, ওই উপরের প্লেটটা, ঠিক আছে? আর নিচের যে প্লেটটা আছে, নিচের প্লেটটা মনে করি আমি নেগেটিভ 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 চার্জে পুরো ভর্তি হয়ে গেছে। এবারে একটা প্লেট যদি ফিক্স থাকে, এই প্লেটটা কি করবে, এই প্লেটটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করার জন্য কি করবে, এই প্লেটটা চাইবে এই দিকে মুভ করতে, অর্থাৎ মুভ করে গিয়ে ও এই রকম পজিশনে দাঁড়াতে চাইবে, অর্থাৎ এই প্লেটটা মুভ করে গিয়ে ডান দিকে ঘুরতে শুরু করবে, স্প্রিং দেওয়া আছে মানে কি ঘুরতে পারে, ডান দিকে ঘুরতে শুরু করে ওর পুরো সমান সমান জায়গায় ও দাঁড়াতে চাইবে। কারণ কি, ওদের ওই দুটো প্লেটের মধ্যে এখন আকর্ষণ অ্যাট্রাকশন কাজ করছে, ও চাইবে একদম পুরো ওই এই ফিক্স প্লেটের ঠিক নিচে একদম সমান সমানে মুভেবল প্লেটটা দাঁড়াতে চাইবে যতটা পারে আর কি। তো সেইভাবে ওদের অ্যাট্রাকশনটা বেসিক্যালি কাজ করবে। কাজ যখন করলো, কাজটা করার পর তার মানে কি জিনিসটা মুভ করলো, মুভেবল প্লেটটা মুভ করলো। এবার তুমি যদি এটার সঙ্গে একটা পয়েন্টার লাগিয়ে দাও, তাহলে পয়েন্টারটা কি করবে, পয়েন্টারটা এই পজিশন থেকে পয়েন্টারটা ধরে এই পজিশনে মুভ করে গেল। তার মানে ইউ আর প্রডিউসিং দিস ডিফ্লেকশন টর্ক by this electrostatic effect. Electrostatic means what? Here are two plates basically, one is your fixed plate and another one is your moving plate. Now this fixed plate having some positive charge are there, and in case of this movable plate there are some negative charges, and you know that between these two type of charges some attraction force will be developed. To minimize this attraction force, fixed plate cannot move, fixed plate কিন্তু মুভ করতে পারে না, but your movable plate will be moved to such position so that attraction will be minimum. যত একদম ওর সামনে গিয়ে দাঁড়াবে মানে অ্যাট্রাকশন ফিল্টার করার জন্য, যখনই ওটা মুভ করলো তখনই তোমার বেসিক্যালি ডিফ্লেকশন টর্কটা প্রডিউস হয়ে গেল, ঠিক আছে? তো ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার বাজারে পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু এই টেকনিক কাজ করে। বলো কার কি বলার আছে বলো। বলছিলাম এখানে কি এটা করলে কি হয় স্যার, এই যে যদি ফিক্স প্লেটে নেগেটিভ দেওয়া হয় কি এরকম একই হবে। সেটাই। তোমাকে অ্যাট্রাকশন করা নিয়ে কথা, ঠিকই বলছো, তোমাকে অ্যাট্রাকশনটা করা নিয়ে কথা, কে কোন দিকে অ্যাট্রাকশন হচ্ছে না হচ্ছে অ্যাট্রাকশন করা নিয়ে কথা বেসিক্যালি, আর কিছু না, ঠিক আছে? মানে ওই বেসিক্যালি অ্যাট্রাকশন ফোর্সটাকে তুমি তোমার ডিফ্লেকশন টর্ক প্রডিউস করতে কাজে লাগাচ্ছ, এখানে আর কিছু রকেট সায়েন্স নেই। ওকে, তো সেটাই দেখো এখানে বলে দিচ্ছি, আর কিছু না। তো এইটা হচ্ছে আমরা বললাম হ্যাঁ বলো। স্যার বলো। বলছি আমরা যেই ভোল্টমিটারটা ব্যবহার করি সেটা ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার তো? না, যে ভোল্টমিটারগুলো আমরা বেসিক্যালি ইউজ করি এগুলো ইলেকট্রোস্ট্যাটিক একদমই নয়। ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার ভালো রেসপন্স দেয় না, যা ইউজ করো সব হচ্ছে এই পিএমএমসি টাইপ। প্রথম যেটা পড়ালাম একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, একটা ফ্রি এর কয়েল ছিল, ওই জিনিসই সবই প্রাইমারি জিনিস। আচ্ছা, ওকে। আচ্ছা, লাস্ট হচ্ছে যে প্রোডাকশনের হচ্ছে ইন্ডাকশন এফেক্ট। এই ইন্ডাকশন এফেক্ট জিনিসটা কিন্তু তোমাদের কাছে একটু নতুন কারণ তোমরা ট্রান্সফর্মার এখনো পড়োনি। ট্রান্সফর্মার যখন পড়বে তখন ইন্ডাকশন এফেক্টটা আরেকটু ডিটেইলে ব্যাপারটা বুঝতে পারবে। ট্রান্সফর্মার এখনো জানো না তাই তো? এখনো তোমাদের মেশিনে ওটা পড়ানো হয়নি। আগে ট্রান্সফর্মারটা পড়লে, আগে বলি, আগে ট্রান্সফর্মারটা পড়লে তাহলে এই জিনিসটা ধরতে একটু সুবিধা হবে। তাও আমি যতটা পারছি বলছি, পুরোটা হয়তো আমার মাথায় ঢুকবে না, কারণ ট্রান্সফর্মার না পড়লে তুমি এই ইন্ডাকশন এফেক্ট ব্যাপারটা তুমি আগে ধরতে পারবে না। আগে ওই মেশিন চ্যাপ্টারে তোমরা যে স্যার পড়াবেন ওটা ট্রান্সফর্মারটা পড়ানো হোক, তারপর আমি এই কারণ ইন্ডাকশন জিনিসটা আমাকে একবার বলতেই হবে, কারণ এই মিটারগুলো পরে যখন আছে তখন ওখানে বলতেই হবে। আমি কিছুটা পরিমাণ একটা আইডিয়া দিচ্ছি অল্প করে, ট্রান্সফর্মারটা ধরতে তাহলে সুবিধা হবে।
সেটা হচ্ছে ট্রান্সফরমারের ভেতরে হয় কি না, জিনিসটা হচ্ছে এই, আমার একটা বেসিক্যালি একটা কোর থাকে, কাঁচা লোহা হোক বা হোক, এটা এই জায়গায় একটা কোর থাকে, ঠিক আছে, মানে সলিড একটা কোর মনে করো। এটা আমি টপ ভিউ বা ফ্রন্ট ভিউ দেখছি, অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে পুরো 3 ডাইমেনশনাল জিনিস মনে করো, ঠিক আছে। হ্যাঁ দেবো। তো মনে করো এটা একটা 3 ডাইমেনশনাল একটা জাস্ট কোর আর কি। তো তার গায়ে আমি একটা কয়েল জড়িয়েছি, কাঁচা লোহার একটা কোর, তার গায়ে আমি একটা এরকম কয়েল জড়িয়েছি, মানে বুঝতে পারছো যে এই এই ভেতরটা দিয়ে আমি জাস্ট কয়েলটা জড়িয়েছি আর কি। এরকম অনেকগুলো টার্নের মনে করো লম্বা টার্নের কয়েল আছে, যে কয়েলে তারটা বার করেছি, বুঝতে পারছো কিরকম করে কয়েলটা জড়িয়েছি, বাইরে থেকে নিয়ে ভেতর দিয়ে এরকম করে বার করেছি। আর হচ্ছে এদিক দিয়ে মনে করো একটা কয়েল আছে, এরকম কয়েলটা করে আমরা কয়েলটা বার করে দিচ্ছি। এই হচ্ছে তোমার ট্রান্সফরমার অ্যারেঞ্জমেন্ট। এবার কি হয়, যখন এখানে আমরা একটা এসি সাপ্লাই দিই, তখন এইটার ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় ফাই। সেই ফ্লাক্সটা এদিক দিয়ে ঘুরতে শুরু করে, সেই ফ্লাক্স যখন এই কয়েলে ইনডিউসড হয়, তারপরে তখন এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যায়, ঠিক আছে। এখানে যদি V1 ধরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, এখানে একটা আলাদা আবার একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে। এখানে কি পরিমাণ ভোল্টেজ তৈরি করছো আর এখানে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হবে ডিপেন্ড করে তোমার এখানে এই পাক সংখ্যা কত আছে তার উপর। এইটা ট্রান্সফরমারের নীতি। তো বক্তব্যটা কত আছেন স্যার বললেন, বুঝতে পারিনি তো। আমি বলছি যে ধরো মনে করো দুদিকে দুটো কয়েল রয়েছে, তো কি হয়, প্রথম কয়েলটাতে তুমি ধরো একটা ভোল্টেজ পাঠালে 100 ভোল্ট, ঠিক আছে। এখানে মনে করো তুমি 100 ভোল্ট পাঠালে এই দিকটায় V1, 100 ভোল্ট পাঠালে সেই রকম ফ্লাক্স এইদিক এইখানে ফ্লাক্স তৈরি হয়। এই ফ্লাক্সটা ট্রান্সফরমারের ভেতরে কোড দিয়ে এরকম করে সার্কুলেট হতে থাকে, এই দিক দিয়ে সার্কুলেট হতে থাকে ফ্লাক্সটা। সেই ফ্লাক্স যখন সার্কুলেট হতে থাকে তখন এই দিকের কয়েলটাতেও ইনডিউসড হয়ে যায় ফ্লাক্সটা। যেই ইনডিউসড হয়ে যায় এটা হচ্ছে ইন্ডাকশন এফেক্ট, যেই ইনডিউসটা হয় সঙ্গে সঙ্গে এদিকে একটা ভোল্টেজ তৈরি হয়। এবার এইখানে কত ভোল্টেজ তৈরি হবে সেটা ডিপেন্ড করে এই তার দুটোর পাক সংখ্যা কি আছে তার উপর। যদি ধরো N1টা 100, এটা 100টা টার্ন থাকে, মানে 100খানা টার্ন থাকে এই কয়েলটায়, আর এটা মনে করো 150খানা টার্ন আছে, তাহলে এখানে যদি 100 ভোল্টেজ দাও দেখবে এখানে 150 ভোল্ট তৈরি হয়ে গেছে। এটাই ট্রান্সফরমার নীতি। যদি এদিকে পাক সংখ্যা কমিয়ে দাও, যদি 50 করে দাও, 50 ভোল্ট তৈরি হয়েছে ডান দিকটা। তো ইন্ডাকশন এফেক্টটা হচ্ছে কি না, এই যে ফ্লাক্সটা তৈরি হয় একটা কয়েলের ভেতর দিয়ে কারেন্ট পাঠালেই সে কয়েলটা একটা ফ্লাক্স প্রডিউস করে, সেই ফ্লাক্সটা সার্কুলেট হতে গিয়ে যদি অন্য কোনো কন্ডাক্টর পেয়ে যায় তখন তার মধ্যে ইনডিউস হলে তার সেখানে একটা ভোল্টেজ তৈরিও করে ফেলে। মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন ব্যাপারটা মানে ফ্লাক্সটা দুটো কয়েলের সাথে মিউচুয়ালি ইন্ডাক্ট, এটা বলতে পারো তুমি যে একই ফ্লাক্স দুটো কয়েলের মধ্যে ইন্ডিউস হচ্ছে, যেটা এখানে তৈরি হচ্ছে সেই ফ্লাক্সই এখানে লিঙ্কড হচ্ছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স ব্যাপারটা আবার একটু আলাদা জিনিস। সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা দুটো কয়েলের ইন্ডাকটেন্স মিলিয়ে কথা হয়, সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে। আমার বক্তব্য হলো এখানে ফ্লাক্সটা শুধু মাত্র ধরে রেখে দাও যে সেকেন্ড কয়েলে ইন্ডিউসড হয়ে এখানে একটা ভোল্টেজ তৈরি করবে 150 ভোল্ট। যদি 100 টার্ন এদিকে 150 টার্ন থাকে, এখানে 100টা প্যাচ থাকে, এদিকে 150টা প্যাচ থাকে, তাহলে এই 150 ভোল্ট তৈরি করবে। কিন্তু এই যে ফ্লাক্সটা এই কয়েলের মধ্যে ইন্ডিউসড হলো, দিয়ে এখানে একটা ভোল্টেজ তৈরি করলো, এরপর তুমি যদি এই তার দুটোকে শর্ট সার্কিট করে দাও তাহলে কি হবে, এইখান থেকে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। কারণ দেখো এর মধ্যে 150 ভোল্ট তৈরি হয়েছিল, তারপরে তুমি তার দুটোকে জুড়ে দিলে অর্থাৎ শর্ট সার্কিট করে দিলে, তাহলে কি হবে, এখান দিয়ে প্রচন্ড হাই পরিমাণ কারেন্ট ফ্লো করতে শুরু করবে, তাই তো। তো এইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। এবং এই ট্রান্সফরমার পড়ার সময় আরেকটা টার্ম তোমরা পড়বে, হচ্ছে এডি কারেন্ট। সেটা কি হয়, এই যে ফ্লাক্সটা ক্যারি হচ্ছে কার ভেতর দিয়ে ক্যারি হচ্ছে, মনে করো এই লোহাটা হচ্ছে, এটা মনে করো সফট আয়রন, কাঁচা লোহা। এবার আয়রন যেরকম এই কন্ডাক্টর কারেন্ট ক্যারি করতে পারে, সেরকম আয়রন নিজেও তো কারেন্ট ক্যারি করতে পারে। তো কি হবে, এই ফ্লাক্সটা আয়রনের মধ্যেই ভেতরে ইনডিউস হয়ে গিয়ে ভেতরে এই আয়রনের ভেতরেই অনেকগুলো রকম এই শর্ট সার্কিট কেস তৈরি হয়ে যাবে, যে গোটা ট্রান্সফরমারের কোরের ভেতরে একটা আলাদা কারেন্ট ফ্লো শুরু হবে, যাকে আমরা বলি এডি কারেন্ট। ওই এডি কারেন্ট যখনই প্রডিউস, ইডিডি বা এডি কারেন্ট বলা হয় ওটাকে, ওই যখনই এডি কারেন্ট ঘুরতে শুরু করবে তখন ট্রান্সফরমারের কোরটা প্রচন্ড গরম হবে, যেটাকে বলে এডি কারেন্ট লস বলা হয়।
পরে পড়বে এই জিনিসগুলো ট্রান্সফর্মার পড়ার সময়। আমি জাস্ট একটু ওপর ব্যাপারটা বলে দিচ্ছি। বক্তব্যটা ছিল যে যদি এই ফ্লাক্স কোনো কন্ডাক্টিং মেটেরিয়াল পায়, শর্ট সার্কিট কন্ডাক্টিং মেটেরিয়াল পায়, তাহলে সেই শর্ট সার্কিট কন্ডাক্টিং মেটেরিয়াল ভেতর কিন্তু কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। যদি তুমি মনে করো এইখানে একটা কয়েল রেখেছো, দাঁড়াও, এ বাবা চলে গেল গো, ভুলে গেল, আবার আঁকতে হবে আমাকে। মনে করো এই আমার কোর, তো এইদিকে একটা কয়েল ছিল আর এইদিকে একটা কয়েল ছিল, হ্যাঁ। তো মনে করো এখান দিয়ে একটা ফ্লাক্স, মানে তুমি সাপ্লাই দিয়েছো, এখান দিয়ে একটা ফ্লাক্স ক্যারি করছে, এই টোটাল পাথটা ফ্লাক্স ক্যারি করছে। তুমি একটা সরু ছোট্ট তার এনে একবার মাত্র পাক খাইয়ে তারের এই মুখ দুটোকে অ্যাটাচ করে দিলে, দেখবে এই তারের মধ্যে কারেন্ট ফ্লো, যেই তারটাকে এখানে পাকাতে শুরু করবে না, দেখবে এই তারের ভেতরে ভোল্টেজ তৈরি হয়ে গেছে। যেই এটাকে এরকম শর্ট সার্কিট করে দেবে, দেখবে এর ভেতর দিয়ে একটা হিউজ কারেন্ট ফ্লো করছে, এই এই তারের ভেতরে দিয়ে সার্কুলেট করছে কারেন্টটা, দেখবে এটা হবে। আবার ধর তুমি এইখানে একটা তার লাগালে, তার মধ্যে যদি শর্ট সার্কিট করে তখন তার মধ্যে দেখবে এরকম কারেন্ট ফ্লো শুরু হবে। সেরকমই এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা তো আয়রন, সেই আয়রন মেটেরিয়ালটাও কিন্তু তোমার দেখো পুরো মেটাল বডি, মেটাল বডি মানে কি, সেও কারেন্ট ক্যারি করতে পারে। আর সলিড পুরো একটাই মেটাল হয়, তখন কি হবে, এই সলিড মেটালটা হলে এই যে এই পুরো এই সলিড পাশে হিউজ পরিমাণ কারেন্ট, এই টোটাল আয়রনের টোটাল বডি মিলিয়ে হিউজ কারেন্টের আয়রনের ভেতরেই ফ্লো করতে শুরু করবে। ফ্লাক্সও ঘুরছে, কারেন্টও ঘুরছে। ওই কারেন্টটা ফালতু কারেন্ট, ওইটা কারেন্টটা শুধু শুধু নষ্ট হবে, কাজে লাগাতে পারবো না, শুধু শুধু কোরটাকে গরম করবে, ওটাকে বলি আমরা এডি কারেন্ট। তো ওই যে এডি কারেন্টের কনসেপ্টটা বলছি, সেই এডি কারেন্ট কি হয়, যখন কোনো মেটেরিয়ালের মধ্যে আমি ওই এডি কারেন্ট তৈরি করতে পারি, তখন কি হবে, মানে যে কোনো মেটেরিয়ালের মধ্যে আমি এইভাবে এডি কারেন্ট প্রডিউস করতে পারি, এটা হচ্ছে বক্তব্য। তো এই মিটারটা এখন খুব বেশি ভালো জানবে না, ঠিক আছে। একটা ডিসি মোটর যেভাবে ঘোরে, এইটা সেভাবেই ঘোরে। এইখানে একটা ম্যাগনেটিক ডিস্ক আছে, এই ম্যাগনেটিক বলছি, একটা অ্যালুমিনিয়াম ডিস্ক আছে, এখানে অ্যালুমিনিয়ামের চাকতি আছে, এইটা ঠিক আছে। আমি আগেই বলছি দেখো, এইটা এখন এই ইন্ডাকশন মেথডটা এখন একেবারেই বুঝবে না। আগে ট্রান্সফরমার পড়া হবে, তারপর এই আর মোটর পড়া হবে, ট্রান্সফরমার পড়বে, ডিসি মোটর পড়বে, দুটো পড়ার পর তারপর তুমি এই জিনিসটা ভালো বুঝবে। কাজে এটা অনেকটা পরে পড়ানো হয়, জাস্ট আমি ওপর একটা ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে এই ম্যাগনেটিক, এই যে অ্যালুমিনিয়াম ডিস্কটা আছে, এই অ্যালুমিনিয়াম ডিস্কটার মধ্যে ওইভাবে এডি কারেন্ট প্রডিউস করানো হয়। যেই প্রডিউস করানো হয়, আবার ওটাকে একটা এরকম ম্যাগনেটের মধ্যে রাখলে ডিসি মোটরের মতো ওটা ঘুরতে শুরু করে, এই চাকতিটা ঘুরতে শুরু করে। তো এই এফেক্টটার নাম হচ্ছে ইন্ডাকশন এফেক্ট। এই যে চাকতিটা ঘুরতে শুরু করে, এই চাকতিটা তোমরা প্রত্যেকে দেখেছো। মিটার, তোমাদের বাড়ির যে এনার্জি মিটার, পুরোনো যে মিটারগুলো আগে দিয়ে আমি বলছিলাম অ্যানালগ মিটার, দেখবে একটা চাকতি এরকম করে কাঁটা ঘুরে চলতো, ভেতরে একটা চাকতি, হ্যাঁ স্যার, সবসময় ঘোরে ওটা। হ্যাঁ ওইটা হচ্ছে এই চাকতিটা। ওই চাকতিটার মধ্যে ইন্ডাকশন এফেক্ট তৈরি করানো হয়, এবং তৈরি করিয়ে মোটর যেভাবে কাজ করে, সেই একই মোটরের প্রিন্সিপালেই ওই চাকতিটা ঘুরতে শুরু করে। এইটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা এখন বুঝবে না, আমি পরে মোটর পড়ানো হোক, মেশিন পড়ানো হোক, ট্রান্সফর্মার, তারপরে এই জিনিসটা ডিটেলে বোঝাবো। তো এই স্যার বলছি, স্যার বলো। বলছি ওইটা কি শুধু অ্যালুমিনিয়ামের থাকবে না অন্য কোনো ধাতুর হলেও হবে? অন্য কোনো ধাতু হলেও হবে, অ্যালুমিনিয়ামটা হালকা তো ঘুরতে পারবে, অন্য কোনো ধাতু হলে এতটাই ভারী ও হয়তো ওতে নাও ঘুরতে পারে, ওই জন্য অ্যালুমিনিয়াম আচ্ছা দেওয়া হয়। অ্যালুমিনিয়াম দিলে হচ্ছে এতটাই হালকা হয়, ও ঘুরতে পারে ওটা। তো এই জন্য এইভাবে এই মিটারগুলো কাজ করে। এটা হচ্ছে ওই এনার্জি মিটার, তোমার যে এনার্জি মিটার পড়ানো হচ্ছে, এই যে এনার্জি মিটার মানে পড়ানো হবে আর কি। তো সেই এনার্জি মিটার ভেতর দেখবে এই জিনিসটা রয়েছে, ওই যে বাড়ির যে এনার্জি মিটার ওখানে দেখেছো চাকতিটা রয়েছে, এটাই সেটা। তো এখানে ইন্ডাকশন এফেক্ট, ওই যে এডি কারেন্ট তৈরি করা হয়, এই ডিস্কের এই মেটাল চাকতির মধ্যে এডি কারেন্ট তৈরি করা হয়, মানে এডি কারেন্টটাকে এর ভেতর দিয়ে পাস করতে বাধ্য করা হয়। দেখি করে এর ভেতর দিয়ে যে এডি কারেন্ট পাস করতে শুরু করে, আর ওটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলেও ঘুরতে শুরু করে। মোটরের অ্যাকশন আছে, ডিসি মোটর পড়বে তখন ক্লিয়ারলি ব্যাপারটা ধরতে পারবে। তো সেইভাবে যে টর্কটা আমরা প্রডিউস করছি, সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাকশন এফেক্ট। এর বেশি এক্ষুনি হয়তো কিছু বুঝতে পারবে না, কারণ আমি আগেই বলছি ইন্ডাকশন এফেক্ট এখন বুঝবে না। আগে মোটর পড়ো, ট্রান্সফরমার পড়ো, ওখানে হ্যাঁ এডি স্যার, কারেন্ট এটা বুঝতে পারছি না অতটা। পারবে না, এটা না পারাই স্বাভাবিক। কারণ আগে এডি কারেন্ট ব্যাপারটা পড়বে, তারপর তোমার মোটর পড়বে, পড়লে তারপরে এই জিনিস বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। জাস্ট একটু ধারণাটা রেখে দাও যে একটা ইন্ডাকশন এফেক্ট বলে একটা জিনিস হয়, এই আগে ছবিটা আঁকলাম এডি কারেন্ট বলে একটা জিনিস হয়, তার জন্য একটা মোটরিং অ্যাকশন এটা ঘোরে। তো এটার নাম হচ্ছে ইন্ডাকশন এফেক্ট। তো এই লেখাগুলো এখন এক্ষুনি আর পড়ে লাভ নেই, বেটার হচ্ছে ইন্ডাকশন এফেক্ট এখন পড়ারই দরকার নেই।
এখন পুরো বাদ দাও। যখন আমি মিটার পড়াবো অর্থাৎ এই এনার্জি মিটারটা পড়াবো তখন দেখো ধারণা একদম ক্লিয়ার হয়ে গেছে, তখন তুমি ইন্ডাকশন এফেক্ট যখন পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে তুমি লিখতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই পাঁচটা মেথডে হচ্ছে আমি একটা ডিফ্লেকশন টর্ক প্রডিউস করতে পারি, অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট যখন আমি নেবো সেই ইনস্ট্রুমেন্টের ডিফ্লেকশন টর্ক আমি এই কটা উপায়ে প্রডিউস করতে পারি। এইটাই তোমাদের আজকে পড়ানোর বিষয়বস্তু ছিল। তো আজকে ডিফ্লেকশন টর্ক বলা হলো, পরের দিন তোমাদের কন্ট্রোল টর্ক, এই টর্ক গুলো বলা হবে, ঠিক আছে? এই মেটেরিয়ালটা আমি করছি, আপডেট করে সাইটে একবার দিয়ে দিচ্ছি, কারণ এই 5টা স্লাইড অ্যাড হয়েছে আগে পিডিএফটার থেকে, ঠিক আছে? আর এই যে যে ওকে বাকি স্যার। আর বাকি যে পড়ালাম এখান থেকে অসুবিধা খুব নেই তো, এই যে বেশ যে 4-5টা নাম পড়লে এই যে ব্যাস এই কটাই আছে। না স্যার। ব্যাস ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, দাঁড়াও জীবন অ্যাটেন্ডেন্সটা নিয়ে যাবে। আচ্ছা সবাইকে বলি, সবাই কিন্তু আবার ওই গন্ডগোলটা করছো, মাইক প্রফেসরের ক্লাসে তোমরা কেন অ্যাটেন্ডেন্স দিয়েছো? ভালো করে আগে দেখবে ইউটিউব ভিডিওটা, তবে তবে করবে। আমি দেখো সবাইকে যারা যারা করে তাদেরকে সবাই আমি কমেন্টে তাদেরকে রিপ্লাই দিয়েছি যে তোমরা এটা তোমার ক্লাস নয়, পরের দিন থেকে যেন এটা আমি না দেখি। স্যার বলছি ডেথ শট বলে লেখা রয়েছে, ওটা স্যার রাকেশ মন্ডল করবেন। কোনটা? ওই স্যার ডেথ শট। ডেড শট? হ্যাঁ স্যার ওটা রাকেশ মন্ডল করবেন স্যার, কারণ আমার বলে দিচ্ছি মনে থাকবে, আমার আমি যখন অ্যাটেন্ডেন্স করবো মনে থাকবে। ঠিক আছে স্যার, কারণ ওটাতে আমার ফোনে আগে খুলছিল না স্যার, বারবার ঢুকছি আর ফেল টু মিটিং লিখে দিছিল। আচ্ছা স্যার ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ স্যার ওটা রাকেশ মন্ডল লিখে দেবেন। ওকে ঠিক আছে।